আসসালামু আলাইকুম লিসেনার্স এবং রাসেল ভাই, সবাইকে শুভেচ্ছা। সর্বপ্রথম আমাদের ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করি আপনারাও সবাই ভালো আছেন, লিসেনাররা তারাও সবাই খুব ভালো আছে। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করবো, শেয়ার করার আগে একটা কথা আমি বলে নিই। ঘটনাটি আমি পাই আমার এক স্টুডেন্টের কাছ থেকে। আমি অনেক চিন্তা করেছি যে ঘটনাটাকে আমি বলবো কি বলবো না, কারণ এই ঘটনাটি একদম হরর কোনো সিনেমার কাহিনীর মতো মিলে যেতে পারে বা কোনো হরর নাটকের সাথেও মিলে যেতে পারে, হয়তো বা, আমি জানি না। কিন্তু ঘটনাটি শোনার পরে আমার মনে হয়েছে যে এটা একটু আসলে বলা উচিত, কারণ এই ধরনের ঘটনা আমি আসলে সচরাচর পাই না আর কি। এই ঘটনাটা আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো এখন সরাসরি আমি ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময় রাসেল ভাই 1974 সাল। স্থানটা শুরুর স্থানটা ছিল জগতী স্টেশন, যেটা কুষ্টিয়া জেলার জগতী স্টেশন। আর ওই সময়টাতে জগতী স্টেশন অনেক ব্যস্ততম একটা স্টেশন ছিল, স্পেশালি ওই কলকাতা থেকে ওই দর্শনা হয়ে যে ট্রেনগুলো আসতো আর কি, ওখানে প্রচুর মাল খালাস করা হতো। অনেক ব্যস্ততম একটা স্টেশন ছিল ওই সময়টাতে। এখন অবশ্যই তার কিছুই নাই। তো ওই সময়ে একদিন মোটামুটি সকাল 11টা বেলা 11টার দিকে একটা ঘটনা আর কি। তো ট্রেন আসছিল, তো হঠাৎ লোকজন দেখছিল যে একজন মহিলা, শাড়ি পরা, ঘোমটা দিয়ে মাথা ঢাকা, সে রেল লাইন পার হচ্ছে। তো সবাই দূর থেকে বলছিল যে ট্রেন আসছে, থামেন থামেন বা পার হন না, এরকম বলছিল সবাই। কিন্তু উনি কোনো কথা না শুনে ট্রেনের হঠাৎ করে লাইনের উপরে উঠে যান এবং ওখানেই উনি রাসেল ভাই ট্রেনে কাটা পড়েন, দুই টুকরো হয়ে যায় ওনার দেহ। এবং আর একটা বিষয় রাসেল ভাই, ওনার কোলে কিন্তু একটা ছোট্ট বাচ্চা ছিল। তো সবাই চিন্তা করছে যে উনি কি আসলে সুইসাইড করেছে নাকি আচমকা পার হওয়ার সময় এরকম দুর্ঘটনা ঘটে গেছে, এটা শিওর না। কেউ বুঝতে পারেন নাই। তার স্বাভাবিক হাঁটা দেখে মনে হয়েছে হয়তো উনি খেয়াল করেন নাই, মাথায় ঘোমটা ছিল, পাশের থেকে উনি দেখতে পারেন নাই, হয়তো এমনটা হতে পারে। কেউ বলেছে হয়তো বা সুইসাইড করেছে, এরকম মনে হতে পারে। কিন্তু আসলে কোলে বাচ্চা নিয়ে সুইসাইড করবে কেন, এটাও আবার অনেকে বলেছে। যাই হোক রাসেল ভাই, অদ্ভুত ব্যাপার হলো, উনি যখন রেলে দুই ভাগ কেটে দুটুকরো হয়ে গেছেন, সবাই পরবর্তীতে এই ডেড বডির কাছে গিয়ে দেখে যে উনি কোলে যেভাবে বাচ্চাটা জড়িয়ে ধরেছিলেন, ঠিক ওইভাবে জড়িয়ে ধরে আছেন ওনার দেহের উপরের অংশ, এবং বাচ্চাটি সম্পূর্ণরূপে অক্ষত ছিল। তো এই বাচ্চাটি ওই সময় ওই স্টেশনের খালাসি হিসাবে কাজ করা ফিরোজ মিয়া নামে একজন লোক, উনি এই বাচ্চাটি ওইখান থেকে গ্রহণ করেন। এখানে বলে রাখা ভালো, ফিরোজ মিয়া ছিল নিঃসন্তান। তো উনি প্রথমে চিন্তা করেছিলেন যে যারা যদি এই লাশের কোনো আত্মীয় স্বজন আসে তাহলে তাকে বাচ্চাটা বুঝিয়ে দেবেন আর কি। কিন্তু আসলে ভাই একদিন যায়, দুদিন যায়, 3 দিনের দিন যখন কেউ আসলো না, লাশটি তখন বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়। এবং পরবর্তীতেও কেউ ওই লাশের খোঁজ খবর নিতে আসে নাই, বা কেউ মারা গিয়েছেন কিনা বা ওই মহিলার খোঁজ খবর নিতে কেউ আসেন নাই আর কি। তো ওই সময় তো যোগাযোগ ব্যবস্থাও এত ভালো ছিল না, তো যার কারণে ওইভাবে হয়তো বা খোঁজ তারা হয়তো পানি নাই কখনো, এমনও হতে পারে। তো এখন যেহেতু ফিরোজ মিয়া পরিবার নিঃসন্তান, উনি হাজব্যান্ড ওয়াইফ দুজন, ওনার ওয়াইফ এবং উনি টোটালি একটা সন্তানের জন্য ওনাদের মধ্যে খুব হাহাকার ছিল। যেহেতু ওই সন্তানটা উনি ওনার স্ত্রীর কোলে দেন, ওনার স্ত্রীও ওই সন্তানকে খুব ভালো করে আদর যত্ন শুরু করেন। এবং ঘটনার শুরুটা রাসেল ভাই এই সময় থেকেই আর কি। তো ওনাদের পরবর্তীতে আসল ভাই ঘটনাটা যেখানে আমি যেভাবে পেয়েছিলাম আর কি, উনি পরবর্তীতে দিনাজপুরের পার্বতীপুরে চলে গিয়েছিলেন আর কি। তো আমার এক স্টুডেন্ট দিনাজপুরের, সেই আর কি এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছিল। তখন আসল ভাই আমি মূল জায়গাতে চলে যাচ্ছি। তো উনি থাকতেন পাশেই রেলের একটা জায়গায়, উনি থাকতেন একটা ঘর তৈরি করে উনি থাকতেন। তো উনি এবং ওনার স্ত্রীর ভাষ্য অনুযায়ী গভীর রাত্রে মনে হতো একটা ছায়ামূর্তি ঘরের ভিতর দিয়ে ঘুরছে। যদি ওনারা আলো জ্বালাতেন তখন কাউকে দেখতেন না, তো মনে করতেন হয়তো বা মনের ভুল, এমনি হতেই পারে এরকমটা। এরকম একদিন 2 দিন রাসেল ভাই। এরপরে ওই ফিরোজ মিয়া যেদিন রাত্রে নাইট ডিউটি থাকতো, যেদিন রাতের বেলা ট্রেন আসার সময় হতো, মাল খালার সংক্রান্ত ওই বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব থাকতো, ওই দিন তো ওনার স্ত্রী একা ঘুমাতেন, বাচ্চা থাকতো পাশে। তো ওই সমস্ত দিনগুলোতে রাসেল ভাই বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটে আর কি। তো ওনার স্ত্রী একদিন ফিল করছিলেন যে রাত্রেবেলা ঘুমের ঘোরেই উনি ওই বাচ্চার দিকে কাত হয়ে শুতেন এবং বাচ্চার গায়ের উপর হাত দিয়ে ঘুমাতেন, এটা ছিল ওনার অভ্যাস। তো এক রাত্রেবেলা উনি ফিল করছিলেন ওনার হাতের নিচে শূন্য, কিছু নাই। তো উনি চমকে ওঠেন, কি ব্যাপার?
কোথায় গেল বাচ্চা, কোথায় গেল? অন্ধকারের ভিতরে হাত দিয়ে দেখেন যে কোথাও মানে বিছানায় কোথাও নেই। তো চিন্তা করছে আলো জ্বালাবেন, মানে ওই সময় তো ঘরে ইলেকট্রিসিটি ছিল না আর কি, হয়তো উনি হারিকেন জ্বালাবেন। তো উনি ঘরে যে চাঁদের আলো আসছিল তাতে উনি যতটুকু দেখছিলেন তখন মনে হচ্ছে একটা ছায়ামূর্তি এই বাচ্চাটিকে কোলে নিয়ে ঘুরছে। তখন উনি যখনই চিৎকার দেন, চিৎকার দেওয়ার সাথে সাথে তখন মনে হলো যে ওই ছায়ামূর্তি দৌড় দিয়ে এসে বিছানায় ওই বাচ্চাটিকে রেখে অদৃশ্য হয়ে গেল। তো তারপর উনি আলো জ্বালান, কাউকে দেখেন না। ওনার হাজব্যান্ড যখন সকালবেলা আসে তখন তাকে এই ঘটনাটা বর্ণনা করা হয়। তখন ওরা বললেন যে হয়তো বা ওনারা ভালো কোনো হুজুরের কাছে যান যে আসলে ঘটনাটা কি সেটা জানার জন্য। তো হুজুর একটা দায়সারা একটা কথা বলে দেন যে এই বাচ্চার উপরে জিনের প্রভাব আছে, এই সেই এগুলো বলে একটা তাবিজ কবজ দিয়ে দেন আর কি, মানে দায়সারা একটা কথা। তো কিন্তু এই তাবিজ বা এইগুলোতে কিছুই কাজ হচ্ছিল না। ঘটনা কিন্তু রাসেল ভাই রেগুলার ঘটছিল এই ধরনের বিষয়গুলো। এখন তো ফিরোজ মিয়া চিন্তা করেন যেহেতু এই হতে পারে এই বাসায় সমস্যা, এরকম চিন্তা করে উনি যে কাজটা করেন এটা হলো উনি ওই জগতী স্টেশন থেকে ওই দিনাজপুরের পার্বতী স্টেশন ট্রান্সফার হয়ে চলে যান এবং ওইখানেই ওই বাচ্চাটা বড় হয় আর কি। তো ওইখানে যাওয়ার পরে এভাবে মানে বেশ এই রাতের বেলা এই ছায়ামূর্তির এই বিষয়গুলোটা না ওনারা বেশ একটু একটু স্বাভাবিকভাবেই পরবর্তীতে নিয়ে নেন। এটা যখন কিছুতেই কাজ হচ্ছিল না, অনেক মানে হুজুরের শরণাপন্ন হয়ে যখন কোনো কাজ হচ্ছিল না, এতটুকু কাজ হয় যে একটু কমে আসে এই ঝামেলাটা, কিন্তু এটা বন্ধ হচ্ছিল না। ওনারাও বিষয়টা একটু অভ্যস্ত হয়ে যান, যেহেতু বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না বা তাদেরকে কোনো ভয় দেখাচ্ছে না, এই জন্য বিষয়টা ওনারা অভ্যস্ত হয়ে যান এবং বিষয়টা ওনারা পার্বতীপুর এসে এই বিষয়টা গোপন রাখেন। যেমন জগতীতে অনেকে জেনে ফেলেছিল, তো পার্বতীপুর এসে এই বিষয়টা গোপন রাখেন যাতে কেউ না জানে, আশেপাশের প্রতিবেশীরা না জানে। রাসেল ভাই এখানে একটা বিষয়, সেটা হলো ওই বাচ্চার আচরণে কিছু অদ্ভুত ব্যাপার ছিল। সেটা হচ্ছে যে এমনি নর্মালি আমরা বাচ্চারা দেখি বেশ চঞ্চল হয়, চঞ্চল প্রকৃতির হয়, কিন্তু ওই বাচ্চাটি ছিল বেশ মানে খুব শান্ত প্রকৃতির। প্রথমে মানে ফিরোজ মিয়া এবং তার ওয়াইফ মনে করছে বাচ্চাটি হয়তো বা বোবা। তো বেশ বয়স হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সে বাবা বা মা এরকম বলা শুরু করে, তখন বোঝে যে না হ্যাঁ সে কথা বলতে পারে, কিন্তু সে খুবই কম কথা বলতো। প্রয়োজন ছাড়া মানে মানে সেরকম কোনো শব্দও করতো না। মানে বাচ্চারা এমনি অনেক সময় শব্দ করে, সে প্রয়োজন ছাড়া ওরকম হয়তো শব্দও করতো না। তো যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে তখন তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। স্কুলে ভর্তি হওয়ার পর তখন ওই দেখা যেত যে এমনি বাচ্চারা আমরা দেখি স্কুলগুলোতে বাচ্চারা মানে একটু দুষ্টামি করে, একে অন্যের সাথে মারামারি করে। তো এইখানে যেটা হতো সেটা হলো ওই বাচ্চার সঙ্গে যদি কেউ মানে মারামারি করতো, দেখা যায় ওই বাচ্চাটা বাসায় গিয়ে খুব অসুস্থ হয়ে পড়তো। তো এইটা একটা অদ্ভুত ব্যাপার। তো এটা প্রথম দিকে কেউ ওইভাবে বেশ স্বাভাবিকভাবে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই বিষয়গুলো মানে যখন বাচ্চার গার্জিয়ানরা এই বিষয়গুলো একটু 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 করে অনুধাবন করতো এবং কানাঘুষা করতো, আস্তে আস্তে এই বিষয়গুলো তখন চাউর হয়ে যায়। তখন একটা কথা হয় যে এই বাচ্চাটা হলো মানে আমরা যেটা বলি যে অলক্ষী, অপায়া, এই ধরনের কথাগুলো যেগুলো বলে থাকি, বা ডাইনি, এই টাইপের কথা, যে ওর সাথে মিশতে দেওয়া যাবে না বাচ্চাদেরকে। তখন হয়তো কি বাচ্চাদের মানে গার্জিয়ানরা ওর সাথে কাউকে মিশতে দিত না। তো এইভাবে ওই মেয়েটি আবার খুব নিঃসঙ্গ বোধ করতো, কিন্তু খুব প্রয়োজন ছাড়া কখনো কথা বলতো না কারোর সাথে। এইভাবে সে বড় হতে থাকে। তো এর মধ্যে রাসেল ভাই যেই বিষয়গুলো দেখা যাচ্ছে যে দিন যেতে থাকে, সেও বড় হতে থাকে এবং একটা সময় তার বিবাহের সময়ও চলে আসে। বিবাহের সময় আসলে এইখানেই রাসেল ভাই সবচেয়ে অদ্ভুত যে ঘটনাটি ঘটে আর কি, সেটা হচ্ছে যে যখন মেয়েকে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছিল বিয়ের দিন, তখনও মানে ছেলে পক্ষ থেকে বাসা থেকে লোক আসে নাই, তখন যে ফিরোজ মিয়া সে ওই মেয়ের কাছে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার দেখে যে ওই মেয়ে কোনো একটা মহিলার সাথে কথা বলছে। তো এই কথা বলছে এবং ওই মহিলাটা দেখার পরে ফিরোজ মিয়া চিন্তা করছেন এই মহিলাটাকে আমি কোথায় যেন দেখেছি। উনি খুব অবাক হয়ে যান যে আমি কোথায় দেখেছি তাকে, মানে চিন্তা করতে থাকেন যে বহুদিন আগে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছেন না। তখন যখন ফিরোজ মিয়া ওই মহিলাটাকে দেখেন তখন ওনার ফিরোজ মিয়ার চোখের সামনেই ওই মহিলাটি অদৃশ্য হয়ে যান। ফিরোজ মিয়া ভয় পেয়ে তার মেয়েকে জিজ্ঞেস করেন যে এই তোমার পাশে তুমি দিব্যি হেসে কথা বলছিলে, এ কে? বলে ইনি আমার আম্মা। তখন ফিরোজ মিয়া চিনতে পারে ওই যে রাসেল ভাই ওই যে রেলে যে কেটে গিয়েছিল যে মহিলাটা, আসলে ওটা উনি ওই ফিরোজ মিয়া সেই মহিলাটাকেই ওখানে দেখেছেন ওই বাচ্চার পাশে, ওই মেয়েটার পাশে আর কি। তখন উনি চিন্তা করেন যে এটা কিভাবে সম্ভব।
ওই মহিলাটা তো মারা গেছে, তাহলে কি এতদিন যে ছায়ামূর্তির যে বিষয়গুলো আমরা দেখেছি, আমরা যেটাতে অভ্যস্ত, তাহলে কি এই মহিলাই কি সেটা ছিলেন? আর আরেকটা রাসেল ভাই, যখন মেয়েটির বিয়ে হয়ে যায়, অদ্ভুত ব্যাপার হলো বিয়ের পরে সে যখন হাজব্যান্ডের মানে ওই পরিবারে যখন গিয়েছে, এরপর থেকে কিন্তু আর কখনো কেউ ওই ছায়ামূর্তিকে দেখে নাই। এইটা রাসেল ভাই একটা অদ্ভুত ব্যাপার, যে হয়তোবা ওই ফ্যামিলিতে যদি ওরকম কোনো ভৌতিক ঘটনা ঘটতো, তাহলে তার শ্বশুরবাড়ির লোকজন হয়তোবা মেয়েকে মানে বাপের বাড়ি পাঠিয়ে দিত, বা সেখানে কোনো অশান্তি হওয়ার ভয় থাকতো। ওই পরিবারে কিন্তু কখনো এই ধরনের ঘটনাটা দেখা যায় নাই। তো এই বিষয়টা রাসেল ভাই, যদিও আমি স্টোরিটা ছোট, তো এই স্টোরিটা যখন আমার কাছে প্রথম আসে, তখন আমি কিছু কিছু মানে মুভির কিছু কিছু কাহিনীর সাথে আমি একটু মিল পেয়েছিলাম। আমি মানে চেষ্টা করেছিলাম এটা সত্যতা যাচাই করার জন্য। তো এইখানে একটা রাসেল ভাই একটা বলে রাখা ভালো, সেটা হলো যে এটা আমাদের মনে হতেই পারে, হয়তোবা ওই মায়ের আত্মা হয়তোবা সেখানে এসে এতদিন ছিল, এটা মনে হতেই পারে। কিন্তু আসলে এটা আমি বলে রাখি যে অনেক সময় দেখা যায় রাসেল ভাই, আমাদের কিন্তু মানে আমাদের সাথেও কিন্তু অনেক জিন থাকে, যেটা আমরা হয়তোবা টের পাই না। তো অনেক সময় অনেক লোকের সাথে ভালো জিন থাকে, কিন্তু লোকটা যখন মারা যায় তখন ওই জিনটা চেষ্টা করে যে পরবর্তীতে তার হয়তো বা কোনো উপকার করার জন্য। তখন দেখা যাচ্ছে যে তার রূপ ধরে বা তার সুরতে বা বিভিন্ন সময়, এটা হয়তো মাইনুদ্দিন ভাই ভালো বলতে পারবেন আমার কথা ঠিক আছে কিনা, যে অনেক সময় দেখা যায় যে এরকম উপকারগুলো তারা করে থাকেন। হয়তো বা এরকমটা হতে পারে যে ওই মায়ের সুরতে বা ওই মানে যে ছায়ামূর্তিটা, ওটা একটা জিন ছিল, যেটা মেয়ের বিবাহের আগ পর্যন্ত চেষ্টা করেছে তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য, এবং বিবাহের পরে তাকে আর কখনো দেখা যায়নি। আর একটা রাসেল ভাই, ওই মেয়ে মানে স্বাভাবিকভাবে ঘর সংসার করতো, পরবর্তীতে তার ঘরে দুটা সন্তান হয়, দুটা ছেলে হয় এবং একটা মেয়ে হয়। তো ছেলে যখন বড় হয়ে যায় এবং ছেলে যখন বিয়ে দেয়, তখন ছেলে কর্মসূত্রে মানে অন্য জায়গায় চলে আসেন। তো ঠিক কোথায় গিয়েছেন ঠিক বলতে পারি না, হয়তো বরিশাল বা ঢাকা, এরকম আমাকে বলেছে, হয়তো বরিশাল বা ঢাকা চলে যান, এবং ওই মহিলাটাও তার ছেলের সাথে বরিশাল বা ঢাকাতে চলে আসে। তারপর থেকে ওনাদের সম্পর্কে আর আসলে ওরকম কোনো কিছু জানা যায় নাই। তবে এই ঘটনাটা মোটামুটি অত্র এলাকায় বেশ পরিচিত একটা ঘটনা। এটা ছিল রাসেল ভাই আমার প্রথম স্টোরি। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরিফিন সিদ্দিকী, সাউথ আফ্রিকার ডারবান থেকে। আরিফিন তার বন্ধু জোসেফের বাবার একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আরিফিনের বন্ধু জোসেফ, সে খুব ক্লোজ বন্ধু আরিফিনের সাথে, তাদের মধ্যে অনেক রকম গল্প গুজব সবসময় হয়, আড্ডা হয়। তার খুব আগ্রহ ভৌতিক বিষয়, এবং সে প্রায় শোনে আরিফিনের কাছ থেকে যে আরিফিন বিভিন্ন রকম ভৌতিক শো শোনে, এবং তার খুব ইন্টারেস্ট বিদেশি ইংরেজি শো এবং আমাদের দেশের হোয়াটনট, আরিফিন এগুলো সবই শোনে। তো এটা শুনে সে বাংলাগুলো বোঝে না, সে জিজ্ঞেস করে আরিফিনকে যে স্টোরিগুলো কেমন। তো আরিফিন তাকে প্রায় এগুলো এক্সপ্লেইন করে যে তার দেশের ভৌতিক নেচারগুলো কেমন বা এরকম এরকম। তো শুনে একদিন জোসেফ বলে যে আমার বাবার সাথে ঘটা ভয়ের ঘটনা আছে, বেশ ভয়ের। অনেকগুলো ঘটনা আছে ছোটখাটো, তার মাঝে একটা ঘটনা বেশ ইন্টারেস্টিং। তো আরিফিন জিজ্ঞেস করে যে তুমি আমাকে বলবা, আমি শেয়ার করতে পারি সেটা? বলে যে অবশ্যই আমি তোমাকে বলবো, তুমি শেয়ার করতে পারো সেটা। যাই হোক, সেই জোসেফের শেয়ার করা ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। জোসেফের বাবার নাম ছিল টনি, এবং টনি ব্র্যাট তিনি একজন পেশায় ব্যবসায়ী ছিলেন, এবং তার একটা ফার্ম ছিল, এবং এই ফার্মটা তিনি কিনেছিলেন। আসলে ফার্মিং তাদের পেশা, তার অন্য এলাকাতেও ফার্ম ছিল। তো এই ফার্মটা তিনি খুব ভালো প্রাইসে পেয়ে যান, বেশ একটা রিজনেবল প্রাইসে। এবং যেই মানুষটা বিক্রি করেন এটা, তিনি একটু টাকার পয়সার দরকারে ছিলেন, তো তিনি বিক্রি করে দেন, এবং টনি মোটামুটি একটা মানে রিজনেবল প্রাইসে এটা কিনে নেন। তো কাউজুলু, নেটালের কাউজুলু এলাকায় এই ফার্মটা, এবং তার আশেপাশে কিন্তু বেশ ওয়াইল্ড লাইফ আছে, বেশ কাছেই। তো সাউথ আফ্রিকার ফার্মগুলো যেরকম হয় সেটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কি বলে, ওয়াইল্ড লাইফ যে জায়গাটা থাকে সেটাতে খুব কাছাকাছি থাকে, মানে এটা থেকে বাইরে কিছু না।
ওরকম একটা জায়গার মধ্যে ফেন্সিং করে, যেমন অনেক জায়গায় রিজার্ভ ফরেস্ট তৈরি করা হয়, অনেকটা কাইন্ড অফ লাইক দ্যাট, ওই জায়গাতেই সুন্দর করে ফেন্সিং করে একটা বিশাল এলাকা নিয়ে নেওয়া হয়। তো সেটার মধ্যে ফার্মল্যান্ড থাকে, সেখানে পশুপালন হয়, তারপর চাষাবাদ হয়, এরকম একটা জায়গা। এবং একপাশে যিনি মূল ফার্মিং এর কাজ করেন তার বাড়িঘর থাকে, তাদের শ্রমিকদের কোয়ার্টার থাকে, আর ফার্মগুলো শহর থেকে বেশ দূরেই থাকে। তো এখানে যা যা দরকার হয় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো ফার্ম কর্তৃপক্ষ এগুলো এনে স্টোর করে রাখে। এখানে তাদের আলাদা স্টোর হাউস আছে, এখান থেকে মোটামুটি তারা চলে। দেখা যাচ্ছে যে অনেক জায়গায় আলাদাভাবে বিদ্যুৎ এক্সট্রা ভাবে উৎপন্ন করার জন্য তখনকার সময় উইল মিলও লাগাতো। এখন তো উইল মিল অনেকটা হয়ে গেছে, মানুষজন দেখা যাচ্ছে বেশিরভাগ সময় সোলার ইত্যাদি ইত্যাদি লাগায়। মোট কথা অল্টারনেট পাওয়ারেরও ব্যবস্থা থাকে তাদের। তোমার মোটামুটি একটা স্ট্যান্ড অ্যালোন ফ্যাসিলিটি এরকম হয় ফার্মগুলা। তো টনি সাহেব যখন এটা কিনেন, টনি যখন কিনে নেন তখন তিনি তো পাইছিলেন রিজনেবল প্রাইসে, বাট তিনি দেখছেন এই ফার্মের একটা ভালো এসপেক্ট আছে। তিনি মোটামুটি একটা ক্যালকুলেট করে দেখছিলেন এটার ভালো একটা ভবিষ্যৎ হতে পারে, তার যে প্ল্যান, কাজ তিনি এন্ড ফার্মার, তার অন্য ফার্মও আছে। তো তিনি গিয়ে দেখেন যে ফার্মটার খুব ভগ্ন দশা। যখন এটা তিনি টেক ওভার করেন দেখেন ভগ্ন দশা, কারণ আগের যে ওনার ছিলেন সে ঠিক মতো টেক কেয়ার করেন এই ফার্মটারে। এই বাড়ি ঘর বা তাদের যে ওখানকার এমপ্লয় কোয়ার্টার এগুলো ঠিক মতো টেক কেয়ার করে নেই, মানে অন্য রাস্তাবলগুলা খুব ভালো অবস্থায় নাই। তো তিনি এগুলা ফিক্সিং এ লেগে যান। তো তিনি যখন ওখানে চলে আসেন মুভ করে, উনি ফ্যামিলি আনেন নাই ফার্স্টে, নিজে একাই আসছেন। এসে তিনি তার পরিবারকে অন্য জায়গায় রাখছেন। তো তিনি যেহেতু ওই ফার্ম হাউস চালান, তার ওয়াইফ অ্যান্ড কিডস তারা কিন্তু পুরো ফ্যামিলি অন্য ফার্ম হাউসে থাকতো। তো ওখান থেকে তিনি মুভ করে এখানে আসেন একা, এসেই কাজ শুরু করেন। এমপ্লয়ি খুব একটা নাই, মানে যারা কাজ করতো এখানে তারা সবাই আগের মালিক চলে যাওয়ার সাথে সাথে চলে গেছে। এখানে মানে আসলে নতুন করে কন্ট্রাক্ট করে মানুষ নিতে হবে। তার ম্যানেজার সাহেব আছেন, তার সাথে তিনি কথাবার্তা বলেন এবং সাথে আরো 2-1 মানুষ। তো তিনি কাজে লেগে যান, তার অন্য ফার্ম থেকে লোকজন এনে কাজ করান। তিনি সবকিছু ফিক্স করতেছেন। তো বাড়িটা যেটা তিনি থাকবেন সেটাকে তিনি স্পেশালি টেক কেয়ার করার চেষ্টা করেন। তো বেশ ভালো মতন, অনেক কষ্ট হয় তার, কারণ এই বাড়িতে যিনি থাকতেন তিনি একাই থাকতেন, তার কোনো ফ্যামিলি ছিল না, আর ঠিক মতো টেক কেয়ার করতেন না। তো বেশ কাঠখড় পোড়ায় তিনি কয়দিনে এটাকে একটা মানে ব্যবহার উপযোগী অবস্থায় নিয়ে আসেন। তারপর সেই তার খোয়ার এগুলা, এরপর তিনি মন দেন, তার এমপ্লয়ীদেরকে বলেন, যে কয়জন আছে তাদেরকে বলেন যে আমার আরো এমপ্লয়ি দরকার, তো দেখো মানে মানুষজন হায়ার করার ব্যবস্থা করো। তো ম্যানেজার সাহেব কাজ নিলেন, তিনি মোটামুটি তার মতো খেটে খুঁটে লোকজন জোগাড় করা শুরু করলেন। তো মোটামুটি একটা তাদের ব্যাচ হয়ে গেছে লোকজনের, নারী পুরুষ মিলায় প্রায় 25 জনের একটা ওয়ার্ক ফোর্স তিনি রেডি করছেন। তো তাদের জন্য সেই আলাদা আলাদা কোয়ার্টার করছেন তিনি। এবং এখানে পুরুষের সংখ্যা একটু বেশি, কাজ তার যে এখানে যে মূলত ফার্ম হাউসে যে কাজটা হয় সেটা হচ্ছে পশুপালন মূলত, কারণ ওখানে কিন্তু খাদ্যশস্য তেমন কিছু উৎপন্ন হয় না। ভেজিটেবলের জন্য আলাদা একটা ছোট্ট ফার্ম আছে, সেখানে ভেজিটেবল উৎপন্ন হয়। তো সেটার জন্য কিছু মানুষ তিনি আলাদাভাবে রাখছেন। আর এখানে মূলত তিনি পশুপালন করবেন, মানে পোলট্রি করবেন, তার সাথে গরু, তারপর ছাগল আর শিপ, মানে এই ভেড়া, এই 3টার চাষ হবে। আর পরবর্তীতে তিনি ডেইরি করবেন, এটা নিয়েও তিনি চিন্তা করছেন, ডেইরি ফার্ম করবেন ওই সাইডে। তো মোটামুটি তিনি ওইভাবেই তার লোকজনদেরকে মানে বসে ব্রিফ করলেন। তারপর দেখলেন যে সবাই মোটামুটি তার কথা বুঝতেছে। তো তিনি একদিন রাতের বেলা বেরিয়েছেন, ওই সবকিছু গোছায় ফেলছেন। মানুষজন কিন্তু উঠে গেছে, ওই 25 জন হায়ার করা মানুষ তারা তাদের মতো কোয়ার্টারে উঠছে। তো তিনি ম্যানেজারকে নিয়ে বেরোলেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে। ওই দিন বেশ গরম, মানে বাতাসটা বেশ উষ্ণ বাতাস উড়ে আসতেছে। ম্যানেজারকে বললেন যে এখানকার এমনি অবস্থা কেমন, কি মানে ফেন্স টেন্স সব ঠিক আছে, পশু পাখি যে তুলবো, চলো আমরা একটু ঘুরে দেখি। তো ম্যানেজার তার সাথে হাঁটতেছে, হেঁটে দেখতেছেন তিনি যে কোথায় কি থাকবে, তাকে বুঝাইতেছে। তো আস্তে আস্তে তার এই পশুগুলো আসবে আর কি এখানে ওঠানোর জন্য, তার আগেই তিনি দেখে নিতে চান। তো বেশ বড় জায়গা, তিনি হেঁটে দেখতেছেন। একেবারে হাঁটতে হাঁটতে শেষ মাথা বন্ধ চলে গেলেন যে জায়গায় তার ভেড়াগুলো থাকবে আর কি, ওই জায়গাটা দেখাচ্ছে। তো তিনি বলতেছেন এই পাশে যে ফেন্স, এই ফেন্স তো খুব স্ট্রং না, বারবয়ারের, মানে ওই যে কাঁটাতারের, বলতে বেশি স্ট্রং না, এখান থেকে তো মানে যে কোনো প্রাণী আসতে পারে। কারণ দূরে কিন্তু এটা কিন্তু ওই যে বলছি যে বনাঞ্চলের সাথে ওয়াইল্ড লাইফের সাথে কিন্তু সম্পৃক্ততা আছে এটার। তো তখন ম্যানেজার বলতেছে যে স্যার এটা কিছু করার নাই, ওয়াইল্ড লাইফ আসেই, কনফ্লিক্ট এখানে হয়, কারণ আমরা খুব কাছাকাছি থাকতেছি আর ওয়াইল্ড লাইফের সমস্যা হইতেই পারে। তো আমাদেরকে এটা কেয়ারফুল থাকতে হবে। তাদের কাছে ওখানে অস্ত্র আছে ওয়াইল্ড লাইফকে সরাই দেওয়ার জন্য, যদি আসে এখানে ভিতরে আক্রমণ করে, বা নিজেদের নিরাপত্তার জন্য। তো বলতেছে আমাদের এখানে 2 জনকে গার্ড রাখতেই হবে, যারা এখানে রাতের বেলা করবে, মনিটর করবে। যাই হোক,
গল্প করতে করতে তিনি বললেন যে আমার ফ্যামিলি নিয়ে আসবো, ফ্যামিলি নিরাপত্তা কি ঠিক থাকবে? বলে যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আসি তো, আমরা তো আসি বলে টলে। তো কাছে এসে যখন ওনার বাসার কাছে আসে, তো তখন ওই ম্যানেজার বিদায় নিয়ে চলে যায়। তো টনি ওখানে দাঁড়ায় দাঁড়ায় বেশ একা একা এনজয় করতে থাকেন রাতটাকে। বেশ লাগে তার কাছে যে তার যে মূল বাসার থেকে একটু সামনে গেলে একটা বড় গাছ আছে, এরকম বিশাল গাছ, এবং সেই গাছের পাতাগুলো তিরতির করে কাঁপতেছে বাতাসে, চাঁদের আলো পড়ছে, এবং দূরে একদিকে দেখা যাচ্ছে যে তার যে কোয়ার্টার, যে এমপ্লয়ীদের কোয়ার্টার, সেটার বাতি টাতি নিভে গেছে, এবং সেটার ওই বাড়িতে একটা ফেন্স, এই বারবারের ফেন্স ঘিরে গেছে। দূরে দেখা যাচ্ছে এরকম মানে ওয়াইল্ড লাইফের যে গাছগুলো, এখানে এরকম গাছগুলো করছে মাঝখান দিয়ে বড় বড় ঘাস, এবং সেই বিস্তীর্ণ ঘাসের মাঠের পরে দূরে পাহাড়ের লাইন। তো টনি তাকে চিন্তা করতেছিলেন যে পাহাড়ের ওই পাশে কি আছে, এগুলো তিনি ভাবেন মাঝে মাঝে। আর তার ওখানে ওরকম যাওয়া হয় নাই। তিনি মাঝে মাঝে চিন্তা করেন যে তিনি একসময় তার কাজ থেকে যখন অবসর নেবেন, তখন তিনি ঘুরে বেড়াবেন, এরকম দূরে পাহাড় এইসব জায়গায় ঘুরে বেড়াবেন। তো চিন্তা করেন যে পরে যে আসলে তখন কি এই এনার্জি থাকবে, বয়স তো হয়ে যাচ্ছে। তো এগুলো ভাবতে ভাবতে ঘরে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ওই তো রাত শেষ হয়ে যায়। তো পরদিন তার এখানে তার যে পশুগুলো আসা শুরু করে, এনিম্যাল, গরু, ছাগল, ভেড়া, এগুলা আস্তে আস্তে আসে, এবং আস্তে আস্তে ভরে যায়, তার খোয়ারগুলো ভরে যায়, এবং এগুলোর শব্দ পাওয়া যাচ্ছে। টনির কাছে বেশ ভালো লাগে, যেহেতু তিনি ফার্ম ওনার, এবং এই ফার্মেই তার সময় কাটছে, বিভিন্ন ফার্মে। তো তিনি বেশ কষ্ট করেন এবং বেশ পরিশ্রম করেন, সবার সাথে খাটেন এবং ফার্ম গুছিয়ে ফেলেন। তো ওই দিনই মোটামুটি তার পশু পাখি গোছায় যায়, লোকজন ব্যস্ত হয়ে যায়, অন্যরকম একটা অবস্থা। তো বেশ ভালো লাগতেছে তার কাছে। তো রাতের বেলা তিনি ওই দিন সারাদিন তারা পরিশ্রম করছেন, চলে গেছেন সবার কাছ থেকে বিদায় নিয়ে। তো রাতের বেলা তিনি আবার নামছেন, যেটা তার অভ্যাস। তিনি আজকে সাথে করে সেই তার রাইফেল রাখছেন। তো গতকাল কিন্তু এমনি হাঁটছিলেন, আজকে রাইফেল রাখছেন বিকজ অফ এই যে পশু পাখিগুলো আছে, এগুলো ডাকবে। তিনি জানেন ওই ওয়াইল্ড লাইফ এগুলার মানে এই পাবে, বন্ধ পাবে। কারণ হচ্ছে যে ওয়াইল্ড লাইফের সাথে কিন্তু মানুষের কাছাকাছি সম্পর্কটা কম ছিল আগে একটা সময়। তো এখন কিন্তু মানুষ কাছাকাছি চলে আসায় ওয়াইল্ড লাইফ কিন্তু এটাতে তাদের একটা মনে করে, কি বলে, হ্যাম্পার অফ লাইফ মনে করে। আর এত কাছাকাছি পশু পাখির শব্দে, গন্ধে তারা কিন্তু উৎসাহী হয়ে ওঠে। তিনি আগের ফার্মের কিছু ইতিহাস শুনছেন যে আগের ফার্মে নাকি এরকম মাঝে মাঝে হঠাৎ ওয়াইল্ড লাইফ অ্যাটাক হতো। তো এই কারণে তিনি রাইফেল নিয়ে নামছেন, নেমে ভেরিয়ারে যাচ্ছেন। সবাই চলে গেছে তখন। এই রাতের বেলা পশু পাখিগুলোও নীরব, মাঝে মাঝে একটু শব্দ করতেছে ভেড়াগুলা, গরুগুলা। তো এগুলোর শব্দ শুনতে শুনতে তিনি হেঁটে যাচ্ছেন একা একা রাইফেল নিয়ে। তিনি এখন আর ম্যানেজারকে ডাকতেছেন না, কারণ তিনি চিন্তা করতেছেন যে এটাই তার লাইফ, তাকে তো এই ফার্মটাকে নিজের বাগে আনতে হবে, নিজের কন্ট্রোলে নিতে হবে। তো রাইফেল নিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতেছেন পশু পাখির খোয়ারগুলো দেখতে 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 শেষ পর্যন্ত চলে আসলেন। শেষে ওই যে বলছিলাম তার ভেড়ার যেই অংশটা, সেটা। তো তিনি আজকে তাকায় দেখলেন এখান থেকে দূরে বিস্তীর্ণ জায়গায় কুয়াশা ছেয়ে গেছে, বেশ খানিকটা কুয়াশা। মানে ওখানে কিন্তু মানে ঠিক নাই, মানে হঠাৎ কুয়াশা পড়তেছে, হঠাৎ নাই। তো তিনি দেখছেন কুয়াশা প্রায় 1 কোমর সমান কুয়াশা দূরে, সেটা ভেসে ভেসে দিকে আসতেছে। তো এইটা আবার একটা ভালো সাইন না। তিনি জানেন যে কুয়াশার মধ্যে লুকায় হাইনা বা এই ধরনের প্রাণীগুলো আসে, অনেক সময় কাছায় চলে আসে, বা সিংহ আসে অনেক সময়। তো তিনি চিন্তা করলেন যে যা, এটা একটা মানে দিক আমার উপরে, মানে তার বাসার ওখান থেকে একটা লাইট তিনি লাগাবেন, যেটা ঘুরায় ফেলতে পারবেন এদিক ওদিক, একটা ফ্লাড লাইটের মতো। এটা চিন্তা করে তিনি ফিরে আসতেছেন তার বাসার দিকে। তো হেঁটে হেঁটে অনেক পা চলে আসছেন তিনি। তো তার কাছে হঠাৎ করে মনে হলো তার পেছনে সরসর করে শব্দ হলো। তিনি যখন তার বাসার দিকে চলে আসছেন কিন্তু অনেক দূর, হঠাৎ করে মনে হলো তার পেছনে সরসর করে শব্দ হলো। তো সরসর করে শব্দটা যেখানে হয়েছে সেই জায়গায় আসলে তার সবজির বাগান করার ইচ্ছা। ওখানে এখন মানে মানে কোনো গোছালো গাছপালা নাই, কিছু এরকম গাছপালার মতো আছে, মানে একদম সরসর করে শব্দ হলো। তো তিনি ফট করে পিছনে ফিরছেন। তার চিন্তা অনেক সময় সাপ থাকে, সাপ চলাফেরা করে, শুকনো পাতা বা এগুলোর উপর দিয়ে যায়, শব্দ হয়। তিনি বেসিক্যালি মানে চিন্তা করতেছেন যে নিচের দিকে। তো তার কাছে ফ্ল্যাশ লাইট আছে, কিন্তু সেটা তার কোমরে ঝোলানো, তার হাতে রাইফেল ছিল। তো তিনি রাইফেলটা উঁচু করে ধরছেন। চাঁদের আলো যথেষ্ট পরিষ্কার, এই চাঁদের আলো কিন্তু পড়তেছে। তো তিনি রাইফেলটা উঁচা করে ধরে এদিক ওদিক তাকাচ্ছেন, পেছনে সরসর শব্দ যেখান থেকে আসছে। তো তিনি এক পর্যায়ে এক হাত দিয়ে ফ্ল্যাশ লাইটটা বের করে ফ্ল্যাশ লাইট মারলেন। ফ্ল্যাশ লাইট বের করে মারার পর দেখতেছে যে সবকিছু মানে যেখান দিয়ে আলো পড়তেছে কিছু নাই, মানে পাতা টাতা পড়ে আছে, গাছপালাগুলো যেখান দিয়ে এরকম মানে তার মতো আছে আর কি, শুকায় গেছে, অন্যরকম একটা অবস্থা। তো তিনি কিছুক্ষণ এরকম ঘুরাইলেন,
এই মধ্যে তার এক পাশের যে ছাগলের পাল সেগুলো ডাকা শুরু করলো, বেশ শব্দ করে ডাকা শুরু করলো। তো তিনি ফট করে ঘুরে তার ফ্ল্যাশ লাইট মারলেন ছাগলের পালের ওদিকে, দেখলেন যে ছাগলের পালের যেই তার কেনোপি দেয়া আর কি, ওই জায়গায় উপরে একটা কেনোপি দেওয়া যাতে পানি টানি না আসে, বৃষ্টি টিষ্টি যদি পানি আসে সেটা না আসে, কিন্তু পাশে কিন্তু জাস্ট ভেড়া করা আর কি, মানে একটু দেওয়াল উঁচু করে, মানে ওটার মধ্যে একটা প্যারাফিট দেয় আর কি। দেখতেছেন তিনি ওখানে একটা আলোড়নের মতো, মানে ছাগলগুলো খুব দৌড়াচ্ছে এদিক ওদিক, ব্যাপার কি? তো তিনি একটু অবাক হয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি ফ্ল্যাশ লাইট নিয়ে রাইফেলটা উঁচু করে দৌড় দিলেন সেদিকে। দৌড় দিয়ে তিনি কাছে চলে আসেন। তার কাছে কেন জানি মনে হলো যে ছাগলের পালের মধ্যে দিয়ে একটা স্রোতের মতো চলে গেল, মানে কোনো কিছু যদি দৌড় দিয়ে মাঝখান দিয়ে মুভ করে ছাগলগুলো সরে যায় দুই পাশে এরকম। তো তিনি খুব টেনসড হয়ে গেলেন। তিনি চিন্তা করেন কি, তিনি একটা জোরে শব্দ করে একদম দেয়ালের কাছে চলে আসলেন এবং তার কাছে কেন জানি মনে হলো ওই প্যারাফিট দেয়ালটা বেশ বড় না, প্রায় 3 ফিটের মতো, সেটার উপর দিয়ে কিছু একটা লাফ দিয়ে ওই পাশে পড়লো। তিনি আবার চিৎকার দিলেন, চিৎকার দিয়ে তিনি একদম দৌড় দিলেন ওখান থেকে। দৌড় দিয়ে পাশের একটা ফাঁকা অংশ, মানে ছাগলের এই ইসের পাশের থেকে বেশ খানিকটা ফাঁকা দিয়ে সেই ভেড়ার ওই যে তার খোয়ারটা ওইটা, ওই দুইটার মাঝখান দিয়ে তিনি দৌড় দিলেন, যেদিকে ওটা পেছন দিক দিয়ে বেরিয়েছে। তো তিনি দৌড় দিয়ে এই পাশে চলে আসলেন, এসে তাকাচ্ছেন কিচ্ছু নাই, খা খা করতেছে। ফ্ল্যাশ লাইট মারলেন, তিনি কিন্তু জোরে হাঁক দিয়েছেন। তারপর তিনি একেবারে বাইরে তার ফেন্সের কাছে গিয়ে একটা ব্ল্যাঙ্ক শট করলেন, ফাঁকা গুলি। প্রচন্ড শব্দ হলো, মেঘ ডাকার মতো, মানে চারিপাশে এক মানে হয়ে গেল, এটা মনে হলো প্রতিবিম্ব। তার এইটা করার কারণ হচ্ছে তার এটা শব্দ দেয়া। তিনি মনে করছেন যে কোনো প্রাণী কিন্তু আসছে এখানে, তার এই পশুগুলার গন্ধ পেয়ে কোনো প্রাণী আসছে। তো তিনি এই গুলির শব্দ দিয়ে তাদেরকে জানান দিলেন যে এখানে আসা যাবে না। তো প্রচন্ড জোরে শব্দ হয়েছে। তিনি দেখলেন তার ওখানে সার্ভেন্টস কোয়ার্টারের এখানে বাতি জ্বলে উঠছে, ম্যানেজারের যে জায়গাটা ওটা আলাদা একটা কেবিনের মতো, সেটা বাতি জ্বলে উঠছে। একটু পর ম্যানেজার বের হয়েছে, তার হাতেও রাইফেল এবং আলো। তো ম্যানেজার বলছে, তো হাঁক দিল ম্যানেজার ওখান থেকে, তিনিও হাঁক দিলেন। হাঁক দেওয়ার পর দুজনের মধ্যে কমিউনিকেট হলো। তিনি হেঁটে আসলেন, ম্যানেজারকে বললেন যে আমি এরকম দেখলাম, মনে হলো যে ছাগলের এখান দিয়ে মুভ করছে। তো ম্যানেজার বললো যে আপনাকে তো বলছি লোক রাখতে হবে, ওদের দুইজনকে বাছাই করে অস্ত্র দিয়ে দিব, বলবো যে পাহারা দিতে রাতের বেলা। তবে এরা ফাঁকিবাজ, এরা কিন্তু এদেরকেও মনিটর করতে হবে, যদি মনিটর না করি এরা কিন্তু রাতের বেলা ঘুমায় যায় এক কোনায় যায়। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে, যাক আমি নিজেই জেগে থাকি বেশি, আমি নিজেও পাহারা দিব এবং আমি ফ্লাড লাইটের ব্যবস্থা করব। এই বললেন। তিনি বললেন যে এইটা কি আমি বুঝলাম না, হ্যাঁ আমার এখানে যে এই ছাগলের পালের মধ্যে দিয়ে মনে হলো কিছু একটা চলে গেছে, ছাগলগুলা দুই পাশে সরে গেল, মনে হলো কিছু একটা ছিল এখানে। তো ম্যানেজার বলছে এরকম থাকার কথা না। তো দুইজনে মিলে তারপর ঘুরলো একটু প্রত্যেকটা পালের কাছে, দেখলো যে না কিছু নাই। ছাগলের পালের ওখানে গেল তারা দেখার চেষ্টা করলো, তো কিছু বুঝতে পারতেছে না এবং ছাগলগুলো মনে হচ্ছে বেশ ভীত সন্ত্রস্ত তাদের দেখে। তো তিনি বুঝলেন যে কিছু একটা তো ছিলই, অবশ্যই এখানে ছিল। তো এই চিন্তা করে তারপর ম্যানেজারের কাছ থেকে তিনি বিদায় দিয়ে বাসায় চলে গেলেন এবং বাসায় গিয়ে তার ঘুম আসতেছে না। তিনি রাইফেলটা রেখে তার রুমের জানলা দিয়ে দেখতেছেন। তার বাসাটার উপরে কিন্তু উঁচু একটা রুম আছে, মানে তার যে দোতলা, মানে নিচতলাতে তার হচ্ছে লিভিং রুম, তার কিচেন ইত্যাদি ইত্যাদি, দোতলা হচ্ছে তার শোয়ার জায়গা এবং দোতলার উপরেও কাইন্ড অফ অ্যাটিকের মতো একটা জায়গা আছে। তো ওইখানে আপাতত তিনি আছেন, যেহেতু ফ্যামিলি আনেন নাই। তো ওখান থেকে তিনি দেখতেছেন জানলা দিয়ে রাতের বেলা বেশ অন্যরকম লাগতেছে, এই চাঁদের আলো পড়ে ধূসর ভাবে পুরা এই তার যে ক্যানোপিগুলো একরকম লাগতেছে, তার গাছের পাতাগুলো একরকম লাগতেছে, রহস্যময়, এবং কুয়াশা ঝুলে আছে দূরে। অনেক রাতে তিনি দূরে সিংহর গর্জন শুনলেন, অনেক রাতে সিংহ ডাকতেছে এবং সেই ডাক মানে অন্যরকম, তার কাছে বেশ ভালোই লাগে দূর থেকে। বাট সে যেহেতু ফার্মের মালিক, এগুলো তার কাছে আবার অ্যালার্মিং, কারণ এরা শিকার করতে করতে এখানে না চলে আসে, পাল ধরে এসে যদি এখান থেকে পশু নিয়ে যায় তাহলে তো সমস্যা। সাধারণত এটা করে না ওরা, বাট করতেও পারে। তো যাই হোক, তিনি এক সময় তার ঘুম আসলো, ঘুমায় গেলেন তিনি রাতে। তো পরদিন দিনে কাজকর্ম চলছে, সবার সাথে তিনি কথা বলতেছেন, সবাইকে জিজ্ঞেস করতেছেন তোমরা কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি রাতে দেখছো নাকি। ওই যারা ছিল তারা বললো যে রাত্রে শব্দ পাইছি, গুলির শব্দ, এই সেই। তো তিনি বললেন সবাই একটু চোখ কান খোলা রাখবা, যদি কোনো রকম শব্দ পাও জানাবা, এবং তোমাদের এখানে কিন্তু অ্যালার্ম আছে, অ্যালার্ম বাজায় দিবা, অ্যালার্ম বাজায় দিলে আমি শব্দ পাবো, আমি উঠে আসবো, এই ইত্যাদি ইত্যাদি এগুলো তিনি বলে ওই দিন সারাদিন পার করলেন। এবং তার সেই তার যে পোল্ট্রি করছেন, পোল্ট্রিটা দেখলেন, দেখে শুনে তিনি চলে আসলেন রাত্রেবেলা। আজকেও তিনি মানে ঘুমাইতে আসবেন, তার আগে তিনি কথা বললেন ম্যানেজারের সাথে। ম্যানেজার বলল যে আমি লোক রাখছি, ওরা আজকে দিতে চাচ্ছে না, ওরা কালকের থেকে কাজ শুরু করবে। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে।
করো, কালকের থেকে কাজ শুরু করতে দাও, আর কি করবা। এখন মানুষজন যদি এরকম অলস হয়তো কিছু করার নাই, উচিত ছিল আজকের থেকেই বসা দেওয়া, কেন কালকে যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে। তো ম্যানেজার বলতেছে যে অসুবিধা নেই স্যার, আমি তো আছি, আমি নিজেও মোটামুটি কেয়ারফুল থাকবো। তো এটা বলার পরে চলে গেল, উনি ঘরে ঢুকে গেছেন। উনি যে ওনার মতো বাসায় টুকিটাকে খাওয়া দাওয়া করে টাইম পার করে রাত হয়েছে, মানে তখন ওই যে গ্রামের মতো কিন্তু যে রাত 8-9টা বাজলেই অনেক রাত এরকম ফার্ম হাউসে, তো ওরকম রাত হয়ে গেছে, প্রায় গভীর রাত, ঘুমের সময়, সবাই কিন্তু মানে একদম ঘুমে। কিন্তু টনি সাহেবের ঘুম আসতেছে না। তিনি দেখতেছেন এখান থেকে যে তার যে জানালা দিয়ে বাইরের দিকে দেখতেছেন যে বিভিন্ন জায়গায় কোয়ার্টারে খোয়ারগুলা কেমন এরকম। তো তিনি চিন্তা করলেন যে আমি জেগেই থাকবো, আমি এখানে জেগে থাকি, তার কাছে বিফ জার্কি আছে এবং সোডা আছে, এগুলো খাবে, এবং যে উনি তাকায় থাকবে যতক্ষণ পারবে বাইরে দেখবে, এটা চিন্তা করতেছে। তাকায় দেখবে যে কি অবস্থা, যে এক সময় যদি ঘুম আসে তখন ঘুমায় গেলাম। ইজি চেয়ার ছিল, ইজি চেয়ার জানলার পাশে রেখে তিনি বসে বসে একটা বই নিয়ে বসছেন, তার পাশে ছোট্ট করে টেবিল ল্যাম্পটা জ্বালায়, মানে জাস্ট বইয়ের দিকে ফোকাস দিয়ে তিনি বই পড়তেছেন, জার্কি খাচ্ছেন, মাঝে মাঝে তাকায় তাকায় দেখতেছেন। তো হঠাৎ করে তার একটা জায়গায় ব্রেক হলো, মানে বই পড়তে পড়তে এক সময় যেমন এক জায়গায় থামতে হয়, থামলো। থামার পর তিনি তাকায় দেখতেছেন জানলা দিয়ে যে চারটা হলুদাব হয়ে গেছে, মানে হলুদ বর্ণ ধারণ করছে, এবং চারপাশে সেই জ্যোৎস্নার আলো অন্যভাবে পড়ছে পুরো ফার্মের মধ্যে। বেশ একটা মানে অন্যরকম দৃশ্য। এই সময় তার চোখে পড়লো, মানে তিনি তাকাচ্ছিলেন এদিক ওদিক, এই সময় তার চোখ পড়লো তার যে ভেড়ার যে খোয়ারটা সেটার কাছে। ভেড়ার খোয়ারের ওইখানে কোনো কারণে তার এক পাশে তারা ওই ইটা দিতে পারেনি, তখনও ওই যে দেয়ালটা করতে পারেনি, ওই পাশটায় তারা ওই দিয়ে রাখছিল, এরকম তার দিয়ে টেনে বেড়ার মতো করে রাখছিল। মানে এটা তো মূল ইসের ভেতরে, কিন্তু বারওয়্যার দেওয়া যে তাদের মূল প্রপার্টির ভিতরে, কিন্তু দেয়াল একটা জায়গায় করা একটু বাকি ছিল দেখে মোটা তার দিয়ে, গ্যাস তার 3-4টা দিয়ে টেনে রাখছিল, এগুলো পরে আবার তারা দেয়াল করে দিবে এরকম। তো তিনি দেখতেছেন যে ওই সাইডে কি যেন একটা যাচ্ছে, সাদা রঙের কাপড় পরা, তিনি খেয়াল করতেছেন সাদা রঙের কাপড়, এবং মনে হচ্ছে যে ওটা মানুষের মতো অনেকটা, যে এরকম মাথার চুল, কালো কালো চুল তিনি বুঝতেছেন, এবং কি যেন একটা হামাগুড়ি দিয়ে দিয়ে মনে হয় যাচ্ছে এক পাশ দিয়ে। তিনি বললেন এটা কি? তিনি তাড়াতাড়ি তার যে বাইনোকুলার ছিল, বাইনোকুলারটা নিলেন, বাইনোকুলার নিয়ে চোখে দিলেন, চোখে দিয়ে অনেক কাছে চলে আসছে, তো এখন আর কিছু দেখা যাচ্ছে না। এই জিনিসটা যেটাই যাচ্ছিল ক্রল করে করে যাচ্ছিল, মানে 4 হাত পায়ে ক্রল করে করে যাচ্ছিল, মানে কেমন জানি বেশ বাজেভাবে, তার কাছে ভয়ই লাগছে দেখে জিনিসটা কি, এরকম ক্রল করে করে যাচ্ছিল, সাদা একটা গাউনের মতো পরা। তো তিনি অনেকক্ষণ চিন্তা করলেন যে জিনিসটা কি হতে পারে, এখন আর দেখা যাচ্ছে না, অনেকক্ষণ তাকায় থাকলেন, তার চোখে পড়ল না। হঠাৎ তিনি দেখলেন আবার, মানে তিনি যখন বাইনোকুলার নামায় নেবেন এই সময় ঠিক ওই দুইটা ইসের ফাঁকা জায়গায়, মানে তার এই পাশের ছাগলের যে খোয়ারটা, তার পরের ফাঁকা জায়গা দিয়ে কিছু একটা খুব দ্রুত একটা লাফ দিয়ে ওই পাশে পড়লো, ওই সাদা গাউন পরা, মানে অনেকটা তার কাছে মনে হয়েছে মানুষের শেপ, কিন্তু 4 হাত পায়ে এরকম ক্রল করে যাচ্ছে, কি আজব ব্যাপার। এক লাফ দুই পাশে পড়ছে। তিনি সাথে সাথে রাইফেলটা ছো দিয়ে নিয়ে, তার ফ্ল্যাশ লাইটটা ছো দিয়ে নিয়ে তিনি বেরিয়েছেন এক দৌড় দিয়ে ওখান থেকে। মানে তার এখন আর অন্য কিছু, মানে তিনি যে একটা ট্রাউজার্স পরা ছিলেন আর শার্ট পরা ছিলেন, ওই অবস্থায় বেরিয়ে গেছেন তিনি। তার আর এত কিছু মানে দেখার সময় নেই, দ্রুত তিনি বেরিয়েছেন, জিনিসটা কি যে দেখতে হবে তাকে, এবং সম্ভবত এটাই মনে হয় কালকে তিনি ছাগলের ওখানে দেখছিলেন। তো তিনি বের হয়ে চিন্তা করলেন যে আমি এখন দৌড় দিয়ে যদি যে আমি তো ভিজিবল, ওই যে জিনিসটাই থাকুক বা যেই থাকুক ওইখানে, সে কিন্তু আমাকে দেখে সরে যাবে, মানে আমাকে দেখবে, সে দেখে সরে যাবে, হাতে রাইফেল আছে। তিনি চিন্তা করতেছেন যে কোনো দুষ্ট মানুষ নাকি এটা, মানে তিনি চিন্তা কোনো দুষ্ট মানুষ নাকি, কোনো দুষ্ট প্ল্যানে আছে নাকি, আছে অনেক রকম ব্যাপার স্যাপার আছে। তো এগুলো চিন্তা করতে করতে তিনি কভার নিলেন, তিনি দৌড়ায় তাড়াতাড়ি চলে গেলেন তার যে ওই পশু পাখির যে খোয়ার ছিল, ফার্স্টে গরুর খোয়ারের ওইখানে, ওইটার ওয়ালের নিচ দিয়ে আস্তে আস্তে তিনি যাচ্ছেন, এবং তিনি যখন মুভ করতেছেন কতগুলা গরু মানে শব্দ শুরু করছে। তো তিনি মানে তখন একটু অস্বস্তি ফিল করছেন, আর এইগুলো শব্দ করলে তো আমি ওই জিনিস যেটাই হোক, এটা মানুষ হোক পশু হোক, এটাকে ধরা খেয়ে যাবো। পশু তো অবশ্যই না, সাদা এরকম গাউনের মতো পড়া দেখছেন, পশু তো অবশ্যই না। তো তিনি আস্তে আস্তে ক্রল করে করে যাচ্ছেন, এরপর ছাগলের ওখান দিয়ে যাচ্ছেন। এই সময় তিনি জোরে একটা শব্দ শুনলেন, ওই যে যেখানে তার সবজির চাষ হওয়ার কথা সেই জায়গা দিয়ে কর্কর শব্দে কি জানি একটা চিৎকার করছে, মানে একেবারে ইনহিউম্যান একটা চিৎকার, অনেক দূর পর্যন্ত ছড়াইছে শব্দটা। তো তিনি মানে খুব হয়ে গেছেন, মানে ভয় পেয়ে গেছেন, কারণ এরকম শব্দ তিনি শুনেন নাই।
মানে বেশ কর্কশ একটা শব্দ, মানে নারী কণ্ঠের মতো কর্কশ শব্দ, বেশ ভয়ঙ্কর ভাবে, মানে একেবারে বুকে কাঁপন লাগার মতো অবস্থা। টনি সাহেব একটু বেশ ভয় পাইছেন। তিনি আসলে এটা চিন্তা করতেছেন যে কিসের ডাক, মিলাইতে পারতেছেন না কোনো পশুর সাথে। যাই হোক, তিনি রাইফেলটা ওদিকে বাগায় ধরে, যেদিক থেকে শব্দ আসছে সেদিকে বাগায় ধরে আস্তে আস্তে আরো সামনে বাড়তেছেন, কারণ তিনি দেখছিলেন ওটা, ওই যে প্রাণীটাকে দেখছিলেন সেটা, বা প্রাণী বা যেটাই দেখছিলেন ক্রিচার, সেটা ওই ভেড়ার ইসের দিকে গেছিল। তো ওইটা ওদিকেই তিনি যাওয়া শুরু করছেন যে ওইখানেই কি ওইটা আছে কিনা, কিন্তু চিৎকারটা আসছে তো একেবারে তার এই যে বিশাল যে গাছগাছালির জায়গাটা, মানে যেখানে আগাছা সবজি জিনিসপত্র, ওইখান থেকে। তিনি চিন্তা করছেন ব্যাপারটা কি। একটু পরে তিনি বেশ নড়াচড়া খেয়াল করলেন, ওই জায়গায় বেশ নড়াচড়া খেয়াল করলেন, গাছগাছালির মধ্যে বেশ নড়াচড়া করতেছে, এবং ছোট ছোট ঝোপের মতো গাছ তো বেশ বড় না, সেগুলো এরকম নড়ে নড়ে যাচ্ছে। তো তিনি দ্রুত ওই ঝোপের দিকে রাইফেল তাক করে বসলেন, চিন্তা করলেন কিছু বেরোলে তিনি গুলি করবেন। কয়েক সেকেন্ডের পর নড়াচড়া নাই। তিনি অবাক হয়ে গেলেন যেটা কোথায় গেল, মানে খুব দ্রুত ওখান থেকে হয়তো সরে গেছে এরকম। এরপর তিনি ডাক শুনলেন, তার ভেড়ারা ডাকতেছে, প্রচন্ড মানে শব্দ করে ডাকতেছে। তিনি খুব দ্রুত ওয়েট করলেন না, খুব দ্রুত চলে গেলেন, একটা ভেড়ার আর্তচিৎকার শুনলেন, মানে বেশ জোরে চিৎকার করে উঠছে ভেড়াটা, মানে অনেকটা ব্যথা পেলে যেরকম সেরকম, মানে বেশ এরকম, এবং বেশ মানে মানে নড়াচড়া ভেড়াগুলার ওখান থেকে আসতেছে। তিনি বুঝতে পারছেন, তিনি দৌড়াচ্ছেন ওদিকে, মানে একদম উবু হয়ে দৌড়াচ্ছেন, কুজো হয়ে তার হাতে রাইফেল নিয়ে, আর চিন্তা করতেছেন যে ম্যানেজার আসে না কেন, ম্যানেজার বের হয় না কেন, এখানে যদি এরকম কিছু হয় তাহলে তো ম্যানেজার তো মানে কোনো খবরই থাকবে না তার। খুব রাগ করছেন তিনি। আর তিনি চিন্তা করতেছেন যে এটা কি কোনো বন্য প্রাণী বা কিছু, যেভাবে চিৎকার করছে ভেড়াটা, আর তিনি ছটপটে শব্দ পাইতেছেন, নড়াচড়া, মানে ধস্তাধস্তির মতো একটা। তিনি দৌড় দিয়ে ওখানে চলে গেলেন, এবং ওখানে পৌঁছায় তিনি বুঝতে পারতেছেন কোনো কিছুর একটা শব্দ হইতেছে। তিনি খেয়াল করে দেখলেন যে অনেকগুলো ভেড়া ডাকতেছে, এবং চুপ হয়ে গেছে কিছু ভেড়া, মানে ওগুলোর শব্দ নাই। এবং একটা অংশ, যে অংশটা যে তার দিয়ে রাখছিল, ওখানের একটা অংশ মোটামুটি মানে ক্লিয়ার, মানে সরে গেছে, ভেড়াগুলো সরে একদিকে চেপে গেছে দেয়ালের দিকে। তার মানে প্রচন্ড ভয় পাইছে বাকি ভেড়াগুলা। তিনি খেয়াল করে দেখতেছেন ওখানে কি, লাইট জ্বালতে পারতেছেন না, কারণ লাইট ফেললে হঠাৎ কি দেখবেন তিনি বুঝতেছেন না। তিনি রাইফেলটা আগে বাগায় ধরলেন, রাইফেলটা বাগায় ধরে তিনি বোঝার চেষ্টা করতেছেন এই চাঁদের আলো এই ক্যানোপির ভেতর দিয়ে, মানে উপরে শেডের ভেতর সাইড দিয়ে কতটুকু ঢুকতেছে, এতটুকু জায়গাটা আসলে তার চোখে অন্ধকার শুয়ে আসতেছে। তিনি কিছুক্ষণ পর খেয়াল করলেন যে একটা ভেড়া মনে হয় পড়ে আছে ওই তারের কাছে, মাটিতে কাঁথে পড়ে আছে, এবং দুইটা পা এরকম ছুটতেছে, দুই পাশে এরকম ছুটতেছে। এবং ওই অনেকটা কোনো প্রাণী যদি ধরে, কোনো প্রাণীকে যেভাবে ধরলে মানে কামড় দিয়ে ধরে গলার কাছে যেরকম করে, সেরকম ভাবে পা ছুটতেছে। তো তিনি এবার বুঝলেন যে কোনো একটা প্রাণী তো অবশ্যই। তিনি তার ফ্ল্যাশ লাইটটা খুব দ্রুত, কারণ গুলি মিস হওয়া যাবে না, তিনি ফ্ল্যাশ লাইটটা খুব কেয়ারফুলি বের করে তিনি তার যে বন্দুকের নলের কাছে ধরলেন। তিনি এখন জ্বালবেন, জেলেই তিনি শুট করবেন চিন্তা করছেন। তো ফ্ল্যাশ লাইটটা তিনি জাস্ট চাপছেন, আর সাথে সাথে আলোটা যেয়ে পড়ছে একটা চেহারার উপর। চেহারাটা ভয়ঙ্কর একটা চেহারা, একটা মানুষের মতো চেহারা, কৃষ্ণাঙ্গ মানুষ। তার চোখ দুটো সম্পূর্ণ লাল, সেখানে কোনো মণি বা কিছু নাই, মানে মনে হচ্ছে লাল দুইটা চোখ। এবং তার ঠোঁটগুলার এখান থেকে ওই ভেড়ার যে রক্ত সেটা কষ বেয়ে নামতেছে, দাঁতগুলো হলদেটে, এবং তার দিকে, তার আলোর দিকে তাকায় একটা মানে ভয়ঙ্কর রকম একটা ভঞ্চি কাটলো মুখটা, এবং সাদা একটা গাউন পরা গায়ে। তো তিনি সাথে সাথে ট্রিগার টেপে দিলেন, ওখান থেকে প্রচন্ড শব্দ করে ওখানে গুলি ছুটে গেল ওই জায়গায়। এবং তিনি দেখলেন যে এক সেকেন্ডে ওটা লাভ দিছে ওখান থেকে, মানে তিনি গুলিও করছেন আর লাভ দিছে, জাস্ট লাইক ব্যাং যেভাবে লাভ দিয়ে যায় এক জায়গা থেকে জায়গায়, সেরকম। তো তিনি ভয় পাইছিলেন যে তার গায়ের উপর না পড়ে। তিনি বুঝতে পারলেন যে তার মাথার উপর দিয়ে চলে গেল ওখান থেকে লাফিয়ে, মানে ওই দূরত্বটা কিন্তু প্রায় 8 থেকে 10 ফিটেরও বেশি। তার মাথার উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে এখান দিয়ে, মানে এত দূরে এরকম লাফ দিল। এবং তিনি একটা বাতাসের মতো পাইছেন তার মাথার উপর দিয়ে, যে তার থেকে জাস্ট পাশেই 2 ফিট দূরে মনে থপ করে মাটিতে পড়ছে, অ্যাজ ইফ কোনো মানুষ যদি মাটির মধ্যে পড়ে ধপ করে যেরকম শব্দ হয়, সে থপ করে পড়েছে। তিনি দ্রুত সাথে সাথে রাইফেল ঘোরায় সময় কাউন্ট করলেন, আবার গুলি করলেন। তিনি বুঝতে পারলেন চাঁদের আলোতে যে সাদা গাউন পরা কোনো কিছু একটা আবার লাভ দিল ওইখান থেকে, মানে ওইখান থেকে লাভ দিছে, লাভ দিয়ে ওইদিকে চলে গেল, তারপর আরেকটা লাভ দিল, মানে 3-4টা লাভ দিয়ে ওই ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গেল আবার। তো তিনি, তার বুক ধুক 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 করতেছে যে তিনি এটা কি করলেন, এটা কি মানুষ, তো মানুষের মতো অবশ্যই দেখতে, এটা কি। তিনি এই যে 2টা গুলি করছেন, এটা শব্দে কেন কেউ উঠতেছে না। একটু পরে তিনি শব্দ পেলেন
যে ওইখানে ওই বেল বাজতেছে, তার ওইখানে ওই ইসে কেউ একজন বেল বাজায় দিছে বের হয়ে। তারপর তিনি ওইখান থেকে বেরোয় যে গুলির শব্দ শুনলেন, মানে তার ম্যানেজার গুলি করছে, এবং সেও ওখান থেকে দৌড় দিয়ে আসছে হাঁক দিতে দিতে, এবং তিনি তার ম্যানেজার আরো 2-3 জন মিলে পুরো ওই যে ওই জায়গাটাকে কর্ডন করে ফেললেন। ওই যে ঝোপঝাড়ালা জায়গাটা যেখানে সবজি চাষ করবেন, ওখানে কিন্তু একটা জংলা গাছপালার মতো জায়গা। তো তিনি এর মধ্যে তার ম্যানেজারের সাথে হাত দিয়ে একটা তাদের কমিউনিকেট হচ্ছে, তিনি দেখাচ্ছেন তাকে হাত দিয়ে যে এইখানের মধ্যে আছে কিছু একটা। তো তারা ওখানে, তার সাথে আরো 2টা রাইফেল আছে কিন্তু তার ম্যানেজারের লোকদের সাথে। তো 3 জন ওখানে, তারা আর তিনি, এই 4 জন মানুষ রাইফেল নিয়ে আস্তে আস্তে ঝোপঝাড়ের দিকে গেলেন, যে আস্তে আস্তে ঢোকা শুরু করলেন এখানে। যখন একটুখানি ঢুকছেন তখনই তিনি ফ্ল্যাশ লাইট জ্বালেন, সাথে সাথে ম্যানেজারও ফ্ল্যাশ লাইট জ্বাললো। তো 2টা আলো যে পড়ছে এক জায়গায়, তো ওখানে কিচ্ছু নাই, মানে পুরো জায়গাটা এরকম গাছগাছালির মতো দিয়ে ঢাকা, ছোট ছোট আগাছার মতো। তারা এগিয়ে যাচ্ছে ফ্ল্যাশ লাইট মেরে। তো মোটামুটি তারা চাচ্ছে জিনিসটা যদি ওখানে থাকে তাকে ঘিরে ফেলতে। হঠাৎ করে তারা দেখলেন একেবারে কর্নারে সেখানে বেশ আলোড়ন হলো, বেশ মানে গাছগাছালিগুলো নড়ে উঠছে, যে আগাছাগুলো নড়ে উঠছে, ঝোপের মতো ছিল। সেইখান থেকে হঠাৎ করে মাথা বের করলো সেই জিনিসটা, এবং জাস্ট লাইক দ্যাট সেই ভয়ঙ্কর জিনিসটা, মানে ওরকম চেহারা মানুষের মতো, এবং ওই যে চোখটা লাল এবং মুখের ঠোঁটগুলা লাল, সাদা গাউন পরা, এবং হাতের নখের মধ্যে পর্যন্ত ওরকম লাল লাল লেগে আছে, মাথা তুলছে, ফ্ল্যাশ লাইটে আলো ডিরেক্ট পড়ছে। তো তিনি ট্রিগার টানলেন, তার ওখানে 2টা গুলি ভরা ছিল, তার গুলি বেরোলে ক্লিক করে উঠলো, তার মানে উনি মিস করছেন ওইটা। প্রচন্ড ভয় পেলেন তিনি, যে এখন যদি তার উপর লাভ দেয়, তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। এই সময় তার ম্যানেজার গুলি করলো, শুট করলো এটাকে দ্রিম করে। তো ম্যানেজার ওখান থেকে শব্দ হলো, আর ওই জিনিসটা ঠিক ওই সময় লাভ দিছে, ওখান থেকে লাভটা দিছে বাইরের দিকে, মানে তাদের যে ওই ফেন্সিং করা আছে ওই যে বারবয়ার দিয়ে, মানে কাটা তার দিয়ে, ওইটার বাইরে, এবং বারবয়ারের বাইরে যে ওইটা পড়ে, তারা অবাক হয়ে খেয়াল করলো ছাদের আলোতে যতটুকু, যে লাফ দিতে দিতে অনেকটা ব্যাঙের মতো লাফায় লাফায় ওই জিনিসটা চলে যাচ্ছে দূরে, এবং গিয়ে একটা গাছের আড়ালে চলে গেল। সেখান থেকে আর তাকে দেখা যাচ্ছে না, মানে খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। তো ম্যানেজার তাড়াতাড়ি কাছে আসলো, এসে বললো যে আর আপনি ঠিক আছেন নাকি? সে হাত দিয়ে বললো ঠিক আছে, তার গুলি ছিল না। তাড়াতাড়ি ওই সময় বসে তিনি আবার গুলি বললেন তার রাইফেলে, এবং তারপর চিন্তা করলেন যে ব্যাপারটা কি, কি আলাপ করলেন। ম্যানেজারে জিজ্ঞেস কি, ম্যানেজার তাকে বলতেছে যেটা ভূত, মানে তাদের ওখানে বলছে এটা ভূত, খারাপ ভূত, খারাপ আত্মা, খারাপ জিনিস এখানে, এই এলাকায় এরকম খারাপ আত্মা আছে, এরকম খারাপ আত্মা মনে আসছে। যাক, এইটা শোনার সাথে সাথে যখন এটা বলছে, দেখলো যে তাদের সাথে যে 2জন গার্ড ছিল আর কি, তাদের ওখানকার আর 2জন কর্মী, তারা ওখান থেকে সাইড করে নাই হয়ে গেছে, মানে একদম দ্রুত পলায় গেছে ওখান থেকে। ম্যানেজার যে ছিল সেও কাঁপতেছে। সে টনিকে বললো যে আমার লোকজন খুব ভয় পায়, আমাদের এলাকার মানুষরা এটা খুব ভয় পায় এইসব জিনিসগুলোরে, মানে এগুলা মানে কোনো জায়গার উপরে যদি অভিশাপ পড়ে সেখানে এগুলো আসে। তো টনি খুব রাগ করলেন। তিনি মানে একদম এইসব কুসংস্কার বিশ্বাস করেন না, তিনি একজন মানে মানে খুব বিশ্বাসী একজন খ্রিস্টান, তিনি এগুলো বিশ্বাসই করেন না। তিনি বললেন যে দেখো, বিশ্বাস করি না মানে আমি বলতে পারি এটা খারাপ কিছু অবশ্যই হতে পারে, কোনো পজেসড ওমেনও হইতে পারে, সে হয়তো এখানে আসছে, তুমি চলো আমার সাথে। ম্যানেজার বলে কোথায়? বলে চলো আমাদের কোয়ার্টারে চলো, যেখানে আমাদের এমপ্লয়িরা আছে। তো তাকে নিয়ে গেলেন, গিয়ে তিনি ওখানে তার কোয়ার্টারে সবাইকে উঠালেন, দেখলেন যে ওরা উঠে গেছে অনেকে, ভিতরে লাইট জ্বালা ভয়ে কাঁপতেছে, কি হইতেছে, গোলাগুলির শব্দ হইতেছে। তো তিনি সবাইকে বললেন যে তোমরা কে কে আসো এখানে, কয়জন আছে বলো। এই ম্যানেজারকে বললো লিস্ট আনতে। তো লিস্ট বের করলেন, ইনক্লুডিং ওই যে 2জন সরে গেছিল, শর্টকাট পড়ছিল, ওই 2জনও আসার পর তারা দেখে যে এইখানে একজন মহিলা মিসিং, মানে তার মনে হয় 25 জন ওয়ার্কফোর্স ছিল, একজন মহিলা মিসিং। তো ওই মহিলার রেকর্ড বের করলো, রেকর্ড বের করে দেখলো সে দূরের একটা গ্রাম থেকে আসছিল এখানে, এবং তার তেমন পরিচয়, খুব ডিটেলস কিছু নাই। তো তখন তো বললো যে এই মহিলাই ছিল ওইটা। তো তখন দেখা গেছে তাদের ভেতর থেকে বলা শুরু করলো অন্য মহিলাদের মধ্যে কয়েকজন যে এই মহিলার নেচার একটু অন্যরকম ছিল, সে তাকাইতো ভয়ঙ্কর ভাবে, আমরা অনেকেই বলছিলাম যে আসলে মানুষ না, ওর মধ্যে সমস্যা আছে। তো টনি সাহেব বললেন যে এটা মোস্ট প্রবাবলি আমার মনে হয় সে কোনো পজেসড ওমেন। এখানে অনেকেই আছে যে আমরা জানি, উনি জানতেন যেহেতু তিনি থাকেন ওখানেই বড় হয়েছেন, তিনি বলতে এখানে আমরা জানি যে অনেক এখানে বুঝি ডক্টররা এখানে বিভিন্ন চর্চা করে, এবং তাদের মিডিয়াম আছে, মিডিয়াম মানে এইগুলোকে ডিমনদের সমন করার জন্য, ডাকার জন্য তারা মিডিয়াম ইউজ করে বা মিডিয়া ইউজ করে, মিডিয়াম বলে, তাদেরকে নিয়ে আসে, তাদের মাধ্যমে এটা করা হয়। তো এরকমই কেউ ছিল ওই মহিলা, এবং সে হয়তো
এই পশু বধ করতো বা তার মধ্যে এরকম ব্যাপার স্যাপার ছিল, বা সে হঠাৎ করে হয়তো পজেসড হইতো। যাই হোক, তারা গিয়ে পরে তাদের ওই ভেড়ার পাল ইন্সপেক্ট করে দেখে যে ওই একটা ভেড়াকেই সে মানে করছে, এমনভাবে কামড়া করছে, পশু যেভাবে পশুকে করে, কোনো হিংস্র পশু সেইভাবে এটাকে করছে। তো ওইটাকে তারা আর করে না, পরদিন তাড়াতাড়ি ওই পশুটাকে তারা করে ফেলে, মাটিতে পুঁতে ফেলে নিচে, আর বাকি জায়গাটা পরিষ্কার করে এনে। তো টনি সাহেব তখন বলে যে আমি একজন প্রিস্টকে চাই, প্রিস্টকে এনে জায়গাটার আমি শুদ্ধি করব যাতে এখানে না আসে, আর আমি তোমাদের এই আশেপাশের জায়গার মধ্যে সবচেয়ে কাছে কোন উইচ ডক্টর আছে যে চর্চা করে তার খোঁজ চাই। তো তখন ম্যানেজার বলে আচ্ছা ঠিক আছে, আর বলছে রাতের বেলা ফ্লাড লাইট যেন আজকের থেকেই মানে ব্যবস্থা থাকে। তো ফ্লাড লাইটের ব্যবস্থা করা হয় ওই দিন, এবং তিনি ওই দিন বিকালেই একজন প্রিস্টকে নিয়ে আসেন, দাওয়াত করে আনেন এবং বলেন যে তার ওখানে সমস্যা কি। তো প্রিস্ট আসেন, প্রিস্ট এসে বলেন যে তার ওইখানে পুরো জায়গাটা দেখে বলেন যে দেখো তোমার এখানে আমি ডিমনিক কিছু এনার্জি পাইতেছি, হ্যাঁ, এবং যত সম্ভব তোমাদের যে আগের মালিক তোমার কাছে এটাকে বেশ অল্প দামে বিক্রি করে গেছে এই রেঞ্জটা বা ফার্ম হাউসটা। এটা কারণ এটা সে হয়তো এই ডিমনিক এই অ্যাক্টিভিটিজের শিকার ছিল, এবং এটা অনেক বাজে ব্যাপার, তুমি তো জানোই এটাকে বলা হয়। এবং ওরা এই জায়গাতে কোনো ঘটনা ঘটছিল অতীতে, ফার্ম হাউসটা অনেক পুরনো, সেটার থেকে হয়তো এটার রয়ে গেছে বেশি। তো যাই হোক, প্রিস্ট চেষ্টা করেন তার মতোই জায়গাটাকে তিনি শুদ্ধি করেন। রাতের বেলা ওই দিন থাকেন তার সাথে, টনির সাথে, তাকে থাকার জায়গা দেন তিনি থেকে ওইখানে হাঁটাচলাও করেন রাতের বেলা টনিকে নিয়ে। ওনার কোনো ভয় টয় নাই, তিনি ওগুলো ভয় পান না। তিনি অনেক স্টোরি বলেন টনি সাহেবকে, যে ওই এলাকা নিয়ে প্রাচীন অনেক ঘটনা, এখানে কি কি যুদ্ধ হয়েছিল, কি কি ব্যাপার ছিল। এবং তিনি তখন বলেন যে তোমার যে ম্যানেজারকে বলছো এখানকার কাছে যে উইচ ডক্টরকে তুমি খবর দিতে, কাইন্ড অফ ঠিক, তুমি তাকে দিয়ে বের করো যে তার কোনো এজেন্ট এখানে ঘোরাফেরা করে কিনা। তারাও কিন্তু অনেক সময় নতুন কেউ আসলে তাকে সিগন্যাল দেয়, মানে তার কাছ থেকে কিছু আদায় করার জন্য। তো বলে যে ঠিক আছে আমি দেখতেছি। তো তিনি ওই ফাদারকে ওই দিন থাকতে দেন, দিয়ে পরদিন তিনি তাকে যাওয়ার ব্যবস্থা করেন। আর ওই দিন দুপুরের পরেই নাকি তাকে খবর আসে তার কাছে ম্যানেজারে যে তার সাথে এখানকার কাছাকাছি যে উইচ ডক্টর আছে দেখা করতে চান। সে কোথায় থাকে? দূরে, এখান থেকে দূরে, বেশ গাড়ি নিয়ে যেতে হবে রাস্তা দিয়ে এবং এই ওয়াইল্ড লাইফের ভিতর দিয়ে। তো তিনি আর কোনো কথা নাই, তার যে ছিল এসিবি ছিল ওটাতে করে, খোলা এসিবি আর কি, ওটাতে করে যান ম্যানেজারকে নিয়ে। ম্যানেজার খুব ভয়ে ছিলেন, আর এমপ্লয়ীদেরকে তিনি বকা দেন, বলেন যে ভয়ের কিছুই নেই, এগুলো তোমাদের এইসব ভয় পাওয়ার কি, পৃথিবীতে এগুলো ডিল করে চলতে হবে তোমার। যাই হোক, এমপ্লয়ীদেরকে বলছে যে আমি যেন না দেখি এখানে কোনো হেরফের কিছু। ওই দুজনকে বলা হয়েছে অস্ত্র নিয়ে বসে উল্টাপাল্টা জিনিস দেখলে জাস্ট ওটা শেষ করে দিবা বা গুলি করবা, এটা যদি প্রাইভেট প্রপার্টি বলে তিনি তার ওই ম্যানেজারের সাথে যান। যে দেখেন যে উইচ ডক্টর একটা ওখানকারই একটা মানে গ্রাম থেকে দূরে একটা ক্রালের মধ্যে থাকে, মানে উইচ ডক্টর বলতে হচ্ছে তাদের জাদুকর আর কি, যেটা তো নায়াঙ্গা বলে। তো ওইখানে সেই জায়গায় সে একটা ক্রালের মধ্যে থাকে। তো তাকে ভালো মতোই অভ্যর্থনা জানায় সে উইচ ডক্টর, তার লোকজন দিয়ে আর কি, তার কিছু ওখানে সাথে সাঙ্গপাঙ্গ আছে। তো তারা বসায়, তো টনি সাহেব কথা বলে তার সাথে যে আমার এখানে নতুন ফার্ম করছি, ফার্মে এরকম ব্যাপার এই সেই। তো উইচ ডক্টর শুনে হাসে, এসে বলে যে এখানে অনেক রকম ব্যাপার স্যাপার আছে, তো তারা তো এরকম করবেই, আমাকে যদি আপনি মোটামুটি একটা দেন, উপঢৌকন দেন, আমি এটার ব্যবস্থা করে দিব। তো তিনি বলে আসল ঘটনাটা কি সেটা বলো। বলে আসল ঘটনা হচ্ছে এখানে দুষ্ট আত্মা ঘোরাফেরা করে আমাদের এখান থেকে। তিনি আর কিছুই বলবেন না, বলে ওইটার ব্যবস্থা আমি করে দিব, আর আপনার ফার্মের জায়গা ওখানে আর বদল করবে না। তো তিনি ওখানে নাকি তাকে কিছু গিফট পাঠায় দেন আর কি, লোকজন দিয়ে টনি সাহেব গিফট পাঠায় দেন, এবং এটা নাকি দিতেই হবে, কারণ তারা নাকি মানুষকে অনেক সময় বদল করে যদি তাদেরকে খুশি না করা হয়। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের দেশে আমরা শুনছি যে অনেক সময় এরকম করতো। গ্রাম বাংলায় অতীতে শুনছি যেরকম উপঢৌকনের জন্য এইসব কাজ করতো তারা। তো ওইটাই টনি ধারণা করছিলেন যে তার ফার্মে হয়তো এরকম কিছু মানে পাঠাইছিল, সে উইচ ডাক্তারই পাঠাইছিল। আর ফাদার তো বলছে কিছু ডেমনিক ব্যাপার স্যাপার এখানে ছিল। যাই হোক, খোলা জায়গায় ওয়াইল্ড লাইফের মধ্যে এরকম, আর আফ্রিকা তো আসলেই বেশ মিস্টেরিয়াস একটা ল্যান্ড, এখানে অনেক কিছুই আছে। যাই হোক, এই ছিল জোসেফের বাবার ঘটনা, টনি ব্ল্যাটের।
হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলায় আছেন। আমার নাম রিপন, আমি লালমোহাট থেকে বলতেছি। ঈদ স্পেশাল এপিসোডে আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য রাসেল ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। তো বেশি কথা নয়, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা ঘটেছিল আমার একটা কলিগের সাথে। তার নাম হচ্ছে রাকিব, আর রাকিবের বাড়ি হচ্ছে লালমনিরহাটে। আমার বাসা লালমনিরহাট, তার বাসাও লালমনিরহাট, সো একটু ডিস্টেন্স আছে। তো রাকিব আমাকে একটা ঘটনা শেয়ার করেছিলেন, যেটা তার নিজের জীবনের সাথে ঘটে গিয়েছে ঘটনাটা। আমি চেষ্টা করব রাকিবের মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। তো আমি চলে যাচ্ছি রাকিবের ঘটনায়। রাকিব হচ্ছে প্রথমত মাদ্রাসায় পড়তো। সে শিক্ষা জীবন শুরু হয়েছিল মাদ্রাসা দিয়ে। তার বাবা ছিল একজন স্কুল মাস্টার। এটা আসলে সরকারি স্কুল না, এটা মাধ্যমিক স্কুল, কিন্তু এমপিও ভুক্ত, যেটা মাদ্রাসা এবং বাংলা পড়াশোনা পাশাপাশি একসাথে চলে। তো দেখা যায় যে এখানকার যে শিক্ষকরা আছেন সবাই কম বেশি হুজুর টাইপের আর কি শিক্ষক। তো দেখা যায় যে ওই স্কুলে চাকরি করতেন রাকিবের বাবা, তো তিনিও একজন হুজুর ছিলেন। তো নর্মালি হলো রাকিবকে দেখা যায় প্রথমে তার শিক্ষা জীবনের শুরুতে তাকে মাদ্রাসায় দেওয়া হয়। তো রাকিব যথেষ্ট মেধাবী ছিল এবং খুব দ্রুততার সহিত সে দেখা যায় মাদ্রাসায় ভালো পারফর্ম করে। অল্প সময়ের মধ্যেই সে কোরআন শরীফ মুখস্থ করে ফেলে। তো এখানে রাকিবের বড় ভাই সে একটা ইউনিভার্সিটিতে পড়তেন। সঙ্গত কারণে আমি আসলে বেশি কিছু বলতে নিষেধ করেছেন, তো আমি এই জন্য বলতেছি না। তো তার ভাই একটা ইউনিভার্সিটিতে পড়তেন। যেহেতু তার ভাই ইউনিভার্সিটিতে পড়েন, সে আসলে তার ভাইকে চেয়েছে, বিশেষ করে রাকিবকে চেয়েছিল যে সেও এ ধরনের ইউনিভার্সিটি বা সম্পর্কিত কোনো কিছুতে আর কি যাতে চান্স পায়, তো সেইভাবে গাইড করতেন। তো রাকিবও দেখা যায় যে হাফেজ শেষ করে খুব দ্রুততার সহিত মাত্র 5 বছর সে মাদ্রাসা পড়েই হাফেজ হয়ে যায় এবং পরবর্তীতে সেই মাদ্রাসা থেকে বিদায় নেয়। পরবর্তীতে তাকে একটা স্কুলে, একটা হলো আরবি লাইন প্লাস বাংলা দুইটা মিলে একটা হলো ঢাকায় তাকে ভর্তি করে দেয় একটা প্রতিষ্ঠানে। তো সেখানে সে সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল এবং পরবর্তীতে সে বিশ্ববিদ্যালয়, অন্যান্য ইউনিভার্সিটিতে ইয়াগুলো চেষ্টা করে। রাজশাহী ইউনিভার্সিটি, রংপুর রোকেয়া ইউনিভার্সিটি এবং হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতেও চেষ্টা করে, কিন্তু কোনোটাতেই সে আসলে চান্স পায়নি। যদিও ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু তারপরও সে চান্স পায়নি। তো পরবর্তীতে তাকে আসলে দেখা যায় যেহেতু চান্স পায়নি, তো এরপরে দেখা যায় যে তার ভাই আসলে তার প্রতি যে একটা ইন্সপায়ার ছিল যে না, তাকে আসলে গাইড করলে সে হয়তো বা তার পজিশনের মতোই চলে যেতে পারবে, কিন্তু দুঃখজনকভাবে সে সেটা পারেনি করতে। তো পরবর্তীতে দেখা যায় যে রাকিব তার একটা মাধ্যমের মধ্যে সে অনলাইনে আর কি অ্যাটেন্ড করে, কোনো একটা সোর্স থেকে সে অনলাইনে কাজ শেখে এবং অনলাইনে জয়েন করে এবং অনলাইন থেকে বেশ একটা ভালো আর্নিং হয়েছিল। তো সেই সময় আর্নিং এখনও সে করে, কিন্তু আগে অনেক ভালো ছিল। তো সে সময় আর্নিং করার পরবর্তীতে সে একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে। মেয়েটার বাসা তার বাসার থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে, লালমনিরহাটেরই একটা মেয়ে। তো দেখা যায় যে রিলেশনে জড়িয়ে পড়ে এবং রিলেশন করতে করতে দেখা যায় যে তারা একটা সময় বিয়ের সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে। কিন্তু এখানে রাকিব আসলে অনলাইনে যেটা করে সেটা আসলে কাউকে বোঝানো মুশকিল, বা ওইভাবে আর্নিংটা আসলে প্রকাশ করাও মুশকিল। যখন আসলে কেউ জিজ্ঞেস করে যে ছেলে কি করে, তখন আসলে দেখা যায় যে বলতে হয় যে অনলাইনে কাজ করে। তো যাই হোক, এরপর আসলে ওই মেয়ের পরিবার যখন রাকিবের পরিবারে ভিজিট করে, দেখা যায় যে মেয়েটা তার বাসায় বলেছিল। তো সেই অনুযায়ী ওই মেয়েটা রাকিবের বাসায় আসে এবং সবকিছু দেখাশোনা করে যায় এবং সেই মেয়ের পরিবার ভাবে যে যেহেতু ছেলে বেকার, সো তাদের মেয়েকে এখানে আসলে বিয়ে দেওয়া তাদের জন্য বোকামি হবে। তো এক প্রকার আসলে তারা না করে দেয়। তো দেখা যায় যে এদিকে রাকিবও মোটামুটি পছন্দ করে, ভালোবাসে, যেহেতু রিলেশন করে, আবার মেয়েটাও অনেক ভালোবাসে। তো কিন্তু কোনোভাবেই তাদের বিয়েটা দুই পরিবারের পক্ষ থেকেই মেনে নিচ্ছে না। প্রথমত মেয়ের পরিবার থেকে রিজেক্ট করা হয় যে রাকিব হলো বেকার, সে কি এমন ইনকাম করে বা অনলাইনে কি কাজ করে সেটা কেউ জানে না বা বোঝে না। আবার অন্যদিকে দেখা যায় যে
রাকিবের পরিবারও অন্যদিকে জিনিসটা মেনে নেয় না, কারণ হচ্ছে যে সেই মেয়েটার যখন আসলে এরা তাদের পক্ষ থেকে যখন খোঁজখবর নিয়েছে এবং তারা দেখে যে সেই পরিবারের লোকজন ওইভাবে নামাজ কালাম পড়ে না, তারা আসলে বেধার্মিকের মতোই আর কি। তো পরবর্তীতে দেখা যায় যে এরা একটু হুজুর টাইপের ফ্যামিলি এবং মেয়েদের পরিবারটা ঠিক উল্টো, তারা শহরে একদম প্রাণকেন্দ্রে থাকে। সো দেখা যায় যে দুই পরিবারের একটা মানে কিছু না কিছু সমস্যার জন্য আর কি দুজনের পরিবার বিয়েটা দিতে রাজি হয় না। তো পরবর্তীতে রাকিব যেটা করে, সেও ভেবেছিল যে হয়তো এই মেয়েটাকে তার বিয়ে করা হবে না, কিন্তু মেয়েটা খুবই পাগলের মতো ভালোবাসে। তো পরবর্তীতে দেখা যায় যে তারা পালিয়ে বিয়ে করে। যখন ফ্যামিলি হলো তাদেরকে মানাতে পারতেছে না বা ফ্যামিলিকে মানাতে পারতেছে না, তখন তারা কি করে হচ্ছে নিজেরাই বিয়ে করে ফেলে। তো বিয়ে করার পরবর্তীতে তারা প্রায় 6 মাস এটা প্রায় গোপন রেখেছিল, এবং 6 মাস পর এটা আসলে রিভিল হয়, যখন বিশেষ করে রাকিব এবং সেই মেয়েটা যখন দুজনে ঘোরাঘুরি করে এবং তাদের নিকটাত্মীয়গুলো যখন দেখে যে এরা খুবই ক্লোজলি ঘোরাঘুরি করতেছে শহরে এখানে ওখানে দেখা যাচ্ছে, তো পরবর্তীতে দুই পরিবারই বুঝতে পারে যে এদের মধ্যে কোনো কানেকশন আছে। এবং তখন তারা যখন প্রেশার ক্রিয়েট করে যে না, ওর সাথে মেশা যাবে না, এই ধরনের ব্যাপার স্যাপার, তো তখনই আসলে ওই মেয়েটা রিভিল করে যে তারা বিয়ে করে ফেলেছে। তো এখানে আসলে ওই মেয়েটা যেহেতু তার পরিবারের একমাত্র সন্তান ছিল, এখন তাদের মেয়ে তো ভুল করেই ফেলছে। তো প্রথমে তো তাকে ফোর্স করা হয়, কিন্তু সে ফোর্সে আর কি সায় দেয় না। তো দেখা যায় যে তাদের রিলেশনটা সুন্দরভাবেই বা বিয়ের পরবর্তী যে সম্পর্কটা সেটা সুন্দরভাবেই চলে। মেয়ের বাড়িতে থাকে, ছেলের বাড়িতে, কিন্তু তার মাঝেতে আর কি দেখা সাক্ষাৎ করে, ঘোরাঘুরি করে, এরকম চলতেছিল। তো এরকম করে চলতে চলতে রাসেল ভাই, আমি আসলে এতক্ষণ প্রেক্ষাপটটাই বললাম, এখানে আসলে অনেকে হয়তো বিরক্ত হতে পারেন যে এরা কি সব নাটক বলতেছে বা সিনেমার দৃশ্য বলতেছে বা এই ধরনের কিছু অনেকে ভাবতে পারেন, কিন্তু রাসেল ভাই ঘটনা শুরু হয় এখান থেকেই। এতক্ষণ এই প্রেক্ষাপটটা না বললে আসলে ঘটনাটা বোঝা মুশকিল হতো, যার কারণে আমি আসলে দীর্ঘ একটা প্রেক্ষাপট বললাম। এই জন্য আমি শ্রোতাদের কাছে আন্তরিক দুঃখিত। তো যখন এই রাকিব এবং তার ওয়াইফ মানে এখন সুন্দরভাবেই করতেছে, তো এক সময় দেখা যায় যে রাকিবের পরিবারে মেয়েটা চলে আসে এবং মেয়ে রাকিবের পরিবারে থাকতে শুরু করে। অপরদিকে কোনোভাবেই আর কি এই সম্পর্কটা মেয়ের পরিবার থেকে মেনে নিচ্ছিল না। তারা কোনোভাবেই রাকিবকে সহ্য করতে পারতেছিল না, কারণ তাদের একমাত্র মেয়ে, তারা অনেক ভালো জায়গায় বিয়ে দিতে পারতো, আর সেই মেয়েটাকেই পালিয়ে বিয়ে করেছে। এই যে একটা তাদের মানে মনে একটা হলো খারাপ লাগা, এখান থেকে রাকিবের শাশুড়ি যেটা করেন সেটা হচ্ছে যে তার মেয়েকে তাদের কাছে ফিরিয়ে আনার জন্য রাকিবের বাসায় এসে, বিশেষ করে ওই বিয়ে পরবর্তীতে যখন মেয়েরা চলে এসেছিল, এরপরে আসলে ওই রাকিবের পরিবার থেকে তখন রাকিবের পরিবার থেকে তার শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত দেওয়া হয়, এবং তারা দাওয়াত খেতে এসে রাকিবের কিছু জিনিস সংগ্রহ করেছিল। বিশেষ করে তার হলো পরনের কাপড় বা আদার্স আরও কী কী জিনিস সংগ্রহ করেছিল, যেগুলো আসলে সে ডিটেলসে বলে নাই। তো এটা সংগ্রহ করে আসলে তার শাশুড়ি যায়, এবং এরপরে রাকিবের পরিবারকে নাকি দাওয়াত দেয়নি, এবং ঠিক 1 মাস পরে তার শাশুড়িরা দাওয়াত খাওয়ার ঠিক 1 মাস পরে তার রাকিবের মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখা যায়। সে আগের মতো কারোর সাথে মেশে না, আগের মতো কারোর সাথে কথা বলে না, কিরকম ঝিম মেরে বসে থাকতো। তো এটা আসলে তার ওয়াইফ বারবার বোঝার চেষ্টা করতেছিল কি ব্যাপার। সে আসার পর থেকে কেন জানি তার এরকম হচ্ছে, সে আগের মতো কথা বলে না, মিশে না, হাসি তামাশা করে না। তো দেখা যায় যে পরবর্তীতে এইভাবে চলতেছিল 1 মাস, এবং 1 মাস পর সবকিছুই স্বাভাবিকভাবেই আচরণ করতেছিল তার শাশুড়ির পরিবার থেকে, যে তারা বিয়েটাকে একদম মেনে নিয়েছে। তো এরপরে আসলে নাইট আউট দেওয়ার জন্য রাকিব তার বউকে নিয়ে যায় তাদের বাসায়, এবং বাসায় যাওয়ার পর সেদিনেই চলে আসে বাসায়, এবং আসার পর থেকে রাসেল ভাই সে আবার আগের তুলনায় আবার অনেক অসুস্থ হতে শুরু করে। এদিকে তার ওয়াইফ এই বিষয়টা আসলে কোনো কিছুই জানতো না, এবং যখন তার ওয়াইফ প্রায় 15 দিন থাকলো এবং সে যখন আবার পুনরায় শ্বশুরবাড়িতে ব্যাক করতে চাইলো, এবং তার পরিবার তাকে জানালো যে তাকে আর যেতে দেবে না, তারা রাকিবের কাছ থেকে ডিভোর্স করে নেবে। তো এটা শুনে যেন রাকিবের বউয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, যে কি বলে।
তার রিলেশন করে বিয়ে করেছে, পালিয়ে বিয়ে করেছে, আর এখন কিনা রাকিবকে কোনো কারণ সাইড ডিভোর্স দিবে। তো যখন রাকিবের স্ত্রী তার মাকে জিজ্ঞেস করে যে কেন আম্মু, কি হয়েছে বা কি সমস্যা, তো তারা বলে যে ওই রাকিবকে আমাদের পছন্দ না, সে একটা বেকার ছেলে, আমি তোকে আরো ভালো জায়গায় বিয়ে দিব, সো এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবি না। তো এইদিকে রাকিবের পরিবার থেকে বা রাকিব হলো ফোনে যখন কথা হয় তখন রাকিব বলে যে বিভিন্ন সমস্যার কথা বলে, বিশেষ করে তার শরীর ভালো না, তার আসলে অনেক কিছু মনে থাকতেছে না, তো এই ধরনের কিছু কিছু অনেক কিছু বলে আর কি। তো এগুলো শোনার পর ওই রাকিবের ওয়াইফ বুঝতে পারে যে রাকিব মোটামুটি অসুস্থ, এখন আসলে তাকে সাপোর্ট দেওয়ার জন্য যাওয়া দরকার। কিন্তু এইদিকে তাকে বাসার মধ্যে থেকে এমনভাবে প্রোটেক্ট দেওয়া হচ্ছে যে কোনোভাবেই রাকিবের বাড়ি যেন সে যেতে না পারে। তো একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে ওই রাকিবের স্ত্রী, এখানে আসলে বারবার স্ত্রী বলতে বা এটা জিনিসটা খারাপ দেখাচ্ছে, আমরা মনে করি তার নাম হচ্ছে সুমনা। তো এই সুমনা যেহেতু যেতে পারতেছে না, তার আসলে কিছু করার নাই, তার পরিবার থেকে একদম মানা করে দেয়া বা হলো একদম যেতে দিচ্ছে না আর কি, যেটা। তো এরকম করে চলে যায় প্রায় 2 মাস। তো 2 মাস পর রাকিব যেটা অনুভব করে, সে তো মোটামুটি অসুস্থ এবং তার ওয়াইফকে নিয়ে আসার চেষ্টাও করেছিল, কিন্তু পরবর্তীতে ওই রাকিবের শ্বশুরবাড়ি থেকে জানানো হয় যে তাদের মেয়েকে আর পাঠাবে না, তারা ডিভোর্স দেয়। তো এটা শোনার পর রাকিব আরও ভীষণ কষ্ট পায় এবং সে আরও অসুস্থ হয় এবং অনেকভাবে তার বউয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারে নাই। সে প্রতিবারই ব্যর্থ হয়। আর এদিকে যেটা হয়, যখন দেখে যে ওই রাকিবের শ্বশুরবাড়ির লোকজন তার সুমনাকে কোনোভাবে আটকাতে পারতেছে না, তো তাকেই তার রাকিবের শাশুড়ি এমন কিছু করে। তো পরবর্তীতে দেখা যায় যে ওই সুমনা নাকি স্বাভাবিক হয়ে যায় এবং সে রাকিব নামে কাউকে যে ভালোবেসেছিল, বিয়ে করেছিল, এগুলো নাকি ভুলেই যায় যে তার স্বামী আছে। তো পরবর্তীতে যখন এরকম করে প্রায় 3 মাস কেটে যায় রাসেল ভাই, সেই সময় রাকিব একজন কবিরাজের কাছে, ভালো একজন কবিরাজ পায়। সেটা হচ্ছে ওই কবিরাজের বাসা হচ্ছে নামরি নামরি নামে একটা জায়গা আছে, আদিতমারি নামরি। এটা হচ্ছে কালীগঞ্জ হচ্ছে উপজেলার একটা অন্তর্গত একটা ইউনিয়ন, নামরি। তো ওখানে একটা ভালো কবিরাজ আছে, তো ওই কবিরাজের কাছ থেকে ওই রাকিব চিকিৎসা নেন এবং পরবর্তীতে ওই কবিরাজ জানান যে রাকিবের উপর আসলে কালো জাদু করা হয়েছে। তো ওনার শাশুড়ি আসলে রাকিবের ওই ধর বেশি কিছু করতে পারেনি, জাস্ট খালি উনি এমন কিছু করেছেন, সেটা হচ্ছে যে যেন তার মেয়েকে ভুলে যায়, এই ধরনের কিছু একটা কালো জাদু করেছেন। তো এটার কারণে আসলে রাকিবের শরীরে এফেক্টটা হয়েছে। তো পরবর্তীতে উনি আসলে রুকাইয়া করেন এবং পরবর্তীতে রাকিব মোটামুটি সুস্থ হয়ে যায়। তো রাসেল ভাই, ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু ঘটনাটা আসলে করুন। কারণ রাকিব যখন সুস্থ হন তখন সে বারবার চেষ্টা করেন তার ওয়াইফকে নিয়ে আসার বা তার ওয়াইফের সাথে যোগাযোগ করার। তো যখন রাকিব ওই তার শ্বশুরবাড়ি এলাকার যান, প্রথম আসলে তার শ্বশুরবাড়িতেই গিয়েছিলেন, মানে প্রথম দিকে, কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার পর তাকে খুবই অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। তো এরপরে আসলে যেহেতু কোনোভাবেই তাদের মেয়ের সাথে দেখা করতে পারতেছে না, তো একদিন কোনো একটা কারণে দেখা যায় ওই এলাকার হলো পাশে রাকিব হলো দেখা করার জন্যই গিয়েছিল এবং খুবই ভাগ্য ভালো যে রাকিব সেদিন ওই সুমনার সাথে হঠাৎ দেখা হয়ে যায় রাস্তায়। তো যখন সে সুমনাকে ডাকে, তো সুমনার কাছ থেকে যে রিপ্লাইটা পায় রাকিব, এটা শোনার জন্য সে মোটেও উপস্থিত ছিল না। কারণ রাকিব লক্ষ্য করে যে সুমনা তাকে চিনেই না, এরকম একটা সে ভাব করতেছে। তো রাকিব কোনোভাবে বুঝতেছে না যে এটা তো সুমনাই, তাহলে তাকে চিনতে পারতেছে না কেন। তো রাকিব যখন বারবার ফোর্স করতেছিল যে কি হয়েছে তোমার, তুমি আমাকে চিনতেছো না, আমার সাথে এভাবে ব্যবহার করতেছে কেন, কিন্তু রাসেল ভাই সুমনার পক্ষ থেকে এরকম ব্যবহার হচ্ছে যে সে রাকিবকে চিনেই না, একদম অচেনা মানুষের মতোই আচরণ। তো এরকম করে সুমনা খুবই বিরক্ত হয়ে সে সেখান থেকে বাসায় চলে যায় এবং পরবর্তীতে যখন রাকিব ওই সেম কবিরাজের কাছে যে জিজ্ঞেস করে যে এই ধরনের ঘটনা, আমাকে আসলে চিনতেছে না,
তার প্রতি কি কোনো কিছু করা হয়েছে কিনা আগে একটু চেক করেন তো। তো পরবর্তীতে সেই হুজুর বা তান্ত্রিকটা যখন তার ওয়াইফের নাম করে পরীক্ষা করে জিন দিয়ে চালান করেন, তখন তিনি দেখেন যে হ্যাঁ, ওই মেয়েটাকেও নাকি কালো জাদু করা হয়েছে, যার কারণে সে রাকিবকে এখন ভুলে গিয়েছে। তো যখন রাকিব জিজ্ঞেস করে যে এটার থেকে পরিত্রাণের উপায়, তো ওই কবিরাজ বলেন যে এটা তো কোনো পরিত্রাণের কোনো উপায় নেই, কারণ সেই মেয়েটাকে এমনভাবে কালো জাদু করা হয়েছে যেটা তোমার যে স্মৃতিগুলো সবগুলো তার ব্রেন থেকে মুছে ফেলা হয়েছে। এখন আসলে নতুন করে এই স্মৃতিগুলো ফেরানো আনা কখনোই সম্ভব না। তো রাসেল ভাই এই কথা শোনার পর রাসেল ভাই ধীরে ধীরে রাকিব আবার অসুস্থ হতে শুরু করে এবং পরবর্তীতে সে খুবই অসুস্থ হয় এবং তাকে পুনরায় অনেক চিকিৎসার মাধ্যমে অনেক টাকা পয়সা তার পিছনে খরচ করে তাকে সুস্থ করা হয়। এবং এই ঘটনাগুলো ঘটার প্রায় অনেক দিন চলে গেছে, প্রায় 1.5 বছর চলে গেছে, কিন্তু সে এই 1.5 বছরে তার ওয়াইফকে আর দেখতে পায়নি। তো পরবর্তীতে দেখা যায় যে রাকিব এক প্রকার আশা ছেড়েই দেয় এবং সে একটা মেয়েকে বিয়ে করে, লামিহাটেরই একটা মেয়ে বিয়ে করে। এবং রাসেল ভাই বিয়ের পরবর্তীতে ওই সেই সুমনার এলাকার থেকে জানতে পারে যে সুমনার নাকি সেই 1 বছর আগেই বিয়ে হয়ে গেছে এবং তার একটা বাচ্চাও আছে। এটা শুনে রাকিব প্রচণ্ড পরিমাণে শক খায়, কারণ তার ওয়াইফ থাকা অবস্থায় তারা ওই সুমনার পরিবার সেই মেয়েটাকে বিয়ে দিয়েছে অন্য একটা জায়গায়। মানে এটা শুনে সে প্রচণ্ড পরিমাণে শক খায়, কিন্তু আসলে তার কিছু করার নেই। তো এখন সুমনার মতোই আছে, তার স্বামী সংসার নিয়ে, এবং রাকিবও অনেক ভালো আছে। যদিও রাসেল ভাই রাকিব অনেক সুস্বাস্থ্যের একটা ছেলে ছিল, কিন্তু পরবর্তীতে এই এত ধকল যাওয়ার কারণে, বিশেষ করে কালো জাদুর প্রভাবের কারণে তার শরীরের দেখা যায় যে 3 ভাগের 2 ভাগ ওজনই কমে গেছে। যদিও সে এখন মোটামুটি ভালো আছে, কিন্তু সেই বিষয়গুলো নাকি ভাবলে তার এখনো সে ট্রমার মধ্যে চলে যায়। এতটা গভীর ছিল, স্পর্শগত ছিল সেই ঘটনাগুলো। আসলে ভাই কালো জাদু এতটা ভয়ানক, এটা আসলে যাদের সাথে ঘটে শুধুমাত্র তারাই বুঝতে পারে এর ভয়াবহতা, অন্যরা আসলে বুঝতে পারে না। তো আমি আসলে লিসেনারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ঘটনাটা অনেক লম্বা হয়ে গেছে। আমি আসলে প্রেক্ষাপটটা বোঝাতে একটু ঘটনাটা লম্বা করে ফেলেছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এটাই ছিল রাকিবের ঘটনা। আমি চেষ্টা করেছি রাকিবের মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। তো পরবর্তীতে আমি চেষ্টা করব আরও সুন্দর কিছু ঘটনা নিয়ে আসার জন্য। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যিনি ঘটনা শেয়ার করেছিলেন তার নাম আবির ভাই। যখনকার ঘটনা তিনি প্রথম ফেস করেন তখন তার বয়স মাত্র 21 বছর বয়স। আমি বলেছিলাম যে তিনি যার ঘটনা শেয়ার করেছিলেন তার বন্ধুর ঘটনা, মুসা। যেই মুসা ছিল অত্যন্ত সুন্দর চেহারা, যাকে দেখলে ছেলেরাও তাকিয়ে থাকতো, এত সুন্দর চেহারা। মুসার বাবা মাও দুজন খুব সুন্দর ছিল। তো মুসা তো নিখোঁজ ছিল 4 বছর, যার মাঝে সে 2 দিনের কথা বলতে পেরেছিল যে সে 2 দিন, একদিন হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির দরগার বাইরে তাকে দেখা গেছে এবং তিনি সেখানে দরগার বাইরে 2জনকে ঝগড়া করতে দেখেছিল, 2টা মহিলাকে ঝগড়া করতে দেখেছিল। তারা বারবার ফাইট করা অবস্থায় বলছিল যে ও আমার। ওই মুহূর্তে সারা অবস্থা বা ওইখানকার অবস্থাটা কেমন পজড হয়েছিল, এটা তিনি বলেছেন। এবং তিনি মসজিদুল কুফাতে, যেটা একটা মসজিদ, সেখানে তিনি শব্দ শুনতে পেয়েছিল লাব্বাইক আল্লাহুম্মা। এরপর তার কিছু মনে নাই, তবে সে একটা নহর থেকে কিছু খাচ্ছিল। ওই সময় একজন তার সামনে আসে, যিনি বলেছিল যে তাকে আল্লাহ পাঠিয়েছে এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার খবর রাখে, কোন বান্দা বিপদে আছে। সে যেভাবে হোক কোনো না কোনোভাবে সেই বান্দার জন্য, যদি সেই বান্দা তাকে ডাকে এবং মন থেকে ডাকে, সে যেভাবে হোক তাকে সাপোর্ট করার জন্য বা তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য একটা না একটা সাহায্য পাঠান, সেটা যেভাবেই হোক।
ওই মুহূর্তে যার সাথে তিনি দেখেছিলেন, সে যাকে তিনি দেখেছিলেন সে হচ্ছে মুসা। মুসাকে তিনি আসলে কমলাপুর রেল স্টেশনে রেখে যান। আসলে রেল স্টেশন বলাটা ভুল হবে, মুসা যেই দুনিয়াটাতে ছিল সেটা দেখতে দুনিয়ার মতো আসলে দুনিয়া ছিল না। উপর একটা পানির লেয়ার ছিল, সে যখন নিচ থেকে দেখছিল সে মনে হচ্ছিল সে পানির নিচে আছে, কিন্তু পানির নিচের যেই ফিলটা থাকার কথা সেটা তিনি পাচ্ছিলেন না। সাধারণ অবস্থায় সাধারণভাবেই নিঃশ্বাস নিতে পারছিলেন, এরকমই কিছু একটা তিনি দেখেছিলেন, এরকমই কিছু একটা তিনি মনে করতে পারছিলেন। এবং তাকে যখন উদ্ধার করা হয় প্রথম 3 মাস তিনি কিন্তু সঙ্গে কথা বলতে পারেননি। সো এইটা আপনারা মোটামুটি জানেন। এইখানে আবির যখন তাদের বাসায় যায়, আবিরের সাথে যখন কথাবার্তা হয় একটা পর্যায়ে, আবির তখন তার কাছ থেকে বের করার চেষ্টা করতে থাকে যে তার পেছনে আসলে কে লেগেছে। এবং যখন তিনি বলে যে তার কাছে 2টা মেয়ে এসেছিল এবং তাকে প্রলুব্ধ করে বের হওয়ার জন্য বাসা থেকে, এবং বের করার পর একটা সময় সে ইটে হোঁচট খেয়ে পড়ে যায়, থুতনিতে ব্যথা পায়। এরপর থেকে তো তার আর কিছু মনে নাই। তার মানে নিশ্চয়ই এর মাঝখানে বহু কিছু ঘটেছে। কিন্তু মুসার কথা ছিল যে তিনি যতদিন পর্যন্ত বাইরে ছিলেন তার কাছে মনে হচ্ছিল যে এই বাইরে থাকাটাও তার কাছে খুব অল্প সময়, মনে একটা তিনি একটা সিগমা স্লিপে ছিলেন, একটা ঘুমের মধ্যে ছিলেন, যে ঘুমটা ভাঙার পর তার মনে হয়েছে যে এই কয়েকটা সেকেন্ড, কয়েকটা বছরের ঘটনা তার কাছে কয়েকটা সেকেন্ডের মতো লাগছিল। তো মুসার তখনও খুব ব্যথা ছিল শরীরে, কারণ মুসা যখন প্রথম কথা বলে তিনি মেরে ফেলতে বলেছিলেন। মুসার প্রত্যেকটা লোমগুলা তার কাছে ফিল হচ্ছিল এক একটা রশির মতো শরীরে। তার কাছে মনে হচ্ছিল ওই এক একটা রশি তার শরীরের ভেতর থেকে কেউ টেনে বের করছে, এবং তার মনে হচ্ছিল রগগুলা নাকি ঝুলে আছে। এই ব্যথা তিনি সহ্য করতে পারছিল না। আর তখন কোনো পেইন কিলার, প্যারাসিটামল বা কোনো পেইন কিলার ব্যথা যাচ্ছিল না। হাসপাতাল থেকে তাকে ঘুরিয়ে নিয়ে আসা হয় এবং হাসপাতালের মধ্যে ইনজেকশন দেওয়া হয় ব্যথার, কিন্তু কোনো ধরনের ব্যথার ইনজেকশন ইন্ট্রাভেনাসলি দিলেও তার ব্যথা কমছিল না, কোনোভাবেই কমছিল না। তো আবির বলেছে যে অবশ্যই সেটা জানা দরকার। তো আবিরের ব্যাপারে আমি ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই যে সে তার ব্যাপারে আমাকে যখন কথা বলতে যাচ্ছিল, আমি কয়েকদিন আগে তার ব্যাপারে কথা বলতে চাই। তো আমি বলি যে আপনি আমাকে আপনার ব্যাপারে কিছু বলেন, আপনি কিভাবে জিনিসগুলো ফেস করছেন বা আপনি কিভাবে জিনিসগুলো দেখছেন। তখন আবির ভাই বলেছেন যে আসলে সত্যি কথা বলতে এটা বলার সাথে সাথে আমার ইন্টারনেট চলে যায়, তারও ইন্টারনেট চলে যায়। আসলে ইন্টারনেট কাজ চলে যাচ্ছিল আমরা বুঝতে পারছিলাম না। আমি আসলে তার সাথে কথা বলার সময় ঘরের বাইরে কথা বলছিলাম, কিন্তু আমার এখানে যে আমার যে হাবটা, সেই হাবটার পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম, খুব বেশি দূরে না, সেটা অনেক স্ট্রং হাব এবং সেটা আমাদের বাসার বাইরে পর্যন্ত ইন্টারনেট পাওয়া যায়। মোরলেস আমি সবসময় এভাবেই কথা বলি। কিন্তু ওই মুহূর্তে আমি না আবির সাহেবের সাথে কথা বলতে পারছিলাম না, তারও নেট চলে যাচ্ছিল। যখনই ফোনটা কেটে যাচ্ছিল দেখলাম যে আমার লাইনের নেটওয়ার্ক ফুল। এরকম হলে আমার প্রায় 20 বারের বেশি হয়। তো আমি খুব নর্মালি নেই, কারণ এরকমভাবে কয়েকবার কথা বলতে যে জাহিদ ভাইয়ের সাথে আমার হয়েছে। তো আমি তার সাথে কথা বলতে গেলাম তখন আসলে জাহিদ ভাই কেন, আমার বাবার সাথেও হয়েছে যখন কথা বলতে গেছি। কিন্তু আবির সাহেবের সাথে এটা আমার 1-2 বারের বেশি না, কমপক্ষে 20 বারের বেশি হলো। তো আমি কথাই বলতে পারছিলাম না, আমি নিতেই পারছিলাম না কোনো ইনফরমেশন। তো আবির সাহেবকে আমি বললাম যে দেখেন হয়তো কোনো প্রবলেম হচ্ছে সিগন্যালের, আমি আপনাকে ফোন দিব না, একটা সময় করে আপনার কাছ থেকে ঘটনা শুনবো, আপনার ব্যাপারে জানবো। আবির সাহেব বললেন যে দেখেন আমার ব্যাপারে তো আমি বলতেই পারি চাইলে এখনই, কিন্তু ইন্টারনেটের প্রবলেমটা ইস্যুটা হয়তো বা অন্য জায়গায় হতে পারে, আমি আপনাকে একটা ভালোভাবে একটা অবস্থা বুঝে ফোন দিব না। তো তিনি আর কয়েকদিন ফোন দিলেন না। কয়েকদিন পরে তিনি আমাকে ফোন দিলেন। ফোন দেওয়ার পরে বললেন আমি আমার মসজিদ থেকে বলছি, আমার শরীর বন্ধ করা, আসলে আপনার সাথে এখন আমার কোনো ইন্টারনেটের সমস্যা নাই। তখন আমি আমাদের বাসায় তখন রাত্রে 11:30 বেশি বাজে। তো আমি পরের দিন সকালে আমার কাজ আছে, তো আমাকে অল্প সময়ে যতটুকু তার কাছ থেকে ঘটনা বের করা যায় বা তিনি আমাকে বললেন যে দেখেন আলিফ ভাই, আসলে সত্যি কথা বলতে আমি তো আপনার শো শুনি না, আমাকে আব্দুর রব সাহেব আপনাকে রেফার করেছে, তিনি আপনার শো শোনেন। তো আমি আপনার শো শুনবো, কিন্তু আমার ব্যাপারে আমি জানি না আপনাকে আমি কতটুকু গুছিয়ে বলতে পারবো। তো আজকে যতটুকু আমি আপনাকে বলতে চাই ততটুকু হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই আসলে মুসা যেমন মাদ্রাসার স্টুডেন্ট ছিল, সে তেমন মুসার ভালো একটা বন্ধু ছিল। তো বলে যে আমি মুসাকে চিনি অনেকদিন আগে থেকেই, মুসা অনেক ভালো একটা বন্ধু আমার, কিন্তু মুসা রিলেটেড কেসটা যে আমি নিব কখনো, সেটা আমি কখনো চিন্তা করি নাই, বা আমি কখনো মুসা রিলেটেড কেসগুলো যে কখনো কাউকে ডিফাইন করবো, এক্সপ্লেইন করবো, সেটা আমি কখনো চিন্তা করি নাই। প্রথম দিন আমার কাছে, আমি রাতে ঘুমাচ্ছিলাম,
আসলে রাতে ঘুমাচ্ছিলাম বলতে আমার মধ্যে নামাজের প্রবণতাটা খুব বেড়ে গেছিল সেবার। যে উনি বললেন যে আমি আসলে নানার বাড়িতে গেছিলাম, আমার নানার বাড়ি মানিকগঞ্জ এলাকায়। নানা বাড়ি থেকে যখন ব্যাক করি তো আমার কাছে মনে হয়েছে যে আমার সাথে কেউ এসছে, আমার সাথে কেউ আছে, আমি কাউকে ফিল করতে পারছিলাম। এমনও না যে আমি আগে কখনো নানার বাড়ি মানে আগে গিয়েছি, এরকম হয় নাই, কিন্তু এরকম কখনো হয় নাই যে আমি নানার বাড়িতে গেলাম বা আমার সাথে কেউ সাথে চলে আসলো। তো সিংগাইর, মানিকগঞ্জের সিংগাইর বা কোনো একটা জায়গাতে তার নানার বাড়ি। তো যাই হোক, তিনি যখন আসলো, তিনি যখন ব্যাক করলো বাসায়, তার কাছে মনে হলো তার সাথে কেউ আছে। তিনি স্বপ্নে ঘুমাচ্ছিলেন, তিনি স্বপ্নে বললো তাকে, তার সামনে একজন লোক আসলো, দরজা নক করলো, তার রুমের দরজা। তিনি দরজাটা খুললেন, খোলার পর তিনি জিজ্ঞেস করলেন আপনি কে? বললো যে ভালো আছো? আমি কে সেটা তোমার জানার দরকার নাই, আমি এমন কেউ যে তোমার সাথে থাকি। তখন আবির সাহেব বললেন যে আপনি আমার সাথে থাকেন, আমি জানি না, আপনি কেন থাকেন আমার সাথে? আমার সাথে থাকার কোনো দরকার নাই, আমি তো খুব স্পেশাল মানুষ না। সেই লোকটা বলে তুমি স্পেশাল মানুষ, তুমি স্পেশাল কারণ আমার কাছে তুমি স্পেশাল। যাই হোক, আমি তোমাকে সেটার ব্যাপারে বলতে চাই না, আমি তোমার সাথে থাকি এতটুকু জানিয়ে দিই। আমার সাথে আমি যেহেতু আছি, আমি যতদিন থাকবো, আমি যতদিন বাঁচবো তোমার সাথে, তুমি কোনো খারাপ কিছু করতে পারবে না। তোমাকে নামাজ পড়তে হবে এবং 5 ওয়াক্ত নামাজ তোমাকে সময় মতো তার জামাতের সাথে পড়তে হবে। কাজ রেখে তুমি নামাজ পড়লে না, আমি মনক্ষুণ্ণ হব। আমি যখন মনক্ষুণ্ণ হব তখন আমি দরজা নক করব না, আমি তোমার সামনে সরাসরি আসবো এবং তোমার সামনে কোনো একটা খারাপ কাণ্ড ঘটিয়ে বসবো, যেটা আমি চাই না। আমি চাই না তোমার মনে কষ্ট দিতে। এবং তিনি দরজাটা লাগিয়ে দাও, বলে এখন তুমি দরজাটা লাগিয়ে দাও। তো আবির সাহেবের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তিনি চিন্তা করতে থাকেন কি দেখলাম। তিনি আবারও ঘুমিয়ে যায়। 3 দিন পর তার স্বপ্নে সেই লোকটা আবার আসে, একই চেহারা সেই লোক। চেহারাটা আবির সাহেব বলেছেন চেহারাটা অনেকটা তার দাদার মতো। তবে মজার বিষয় হচ্ছে যে তাদের বাসায় যে দাদার যে ছবি আছে, তার দাদাকে আবির সাহেব কখনো দেখেননি, আবির ভাই কখনো তার দাদাকে দেখেননি। জন্মের আগে, আবির ভাইয়ের জন্মের আগেই তার দাদা মারা গেছেন। তো তার দাদার চেহারার সাথে সেই বুড়ো লোকটার চেহারার বেশ মিল আছে, বেশ 60% 70% মিল আছে। তো আবির সাহেব ঘুমাচ্ছিল রাতের বেলা, হঠাৎ করে নাকি এই বুড়ো লোকটা তার রুমে নক করে। আবির সাহেব যখন দরজা খোলে তখন মনে হয় যে তিনি দরজাটা খুলেছেন ঠিকই, কিন্তু ওই পাটটা তাদের বাসার করিডোরের জায়গাটা না, ওই পাটটা বিশাল জঙ্গলে ঘেরা। তিনি জঙ্গলের ভেতর দরজাটা খুলেছেন। আবির সাহেব বলেন যে আমি দরজাটা খোলার পর মনে হচ্ছিল যে আমি জঙ্গলে দরজা খুললাম, আমি ঘুমাচ্ছিলাম জঙ্গলে। তো আবির সাহেব তাকে জিজ্ঞেস করছেন আমি কোথায়? তো সেই লোকটা তাকে বলে যা তুমি ঘুমে, তোমার জগৎটা ঘুমে। এই ঘুমের মধ্যে একটু বলছি, তোমাদের বাড়ির ছাদের উপরে একটা ট্যাঙ্ক আছে, পানির ট্যাঙ্ক। সেই পানির ট্যাঙ্কের মধ্যে একটা বিড়াল মরে পড়ে আছে, ওটাকে সরিয়ে ফেলো, পানিটা না পাক হয়ে আছে, এটা পাক করো, ঠিক আছে? এটা বলে সেই লোকটা চলে যায়। তো পরের দিন ঘুম থেকে উঠে আবির সাহেব ধুর এগুলি কোত্থেকে আসে? তখন তো বয়স কম, বাচ্চা ছেলে, তার সামনে যে আসে এগুলি তো একদম অল্প বয়সে। বলে যে তখনও মুসার প্রবলেম বা মুসা নিখোঁজ এরকম কিছু হয় নাই, তারা আরো 3-4 বছর আগে, তার বয়স তখন 13 বছর। বলে যে ধুর এই বাচ্চা ছেলে এগুলি, তখন তিনি আসলে তার সামনে তখন ওরকম ভাবে আবির্ভূত হয় নাই। তো তার স্বপ্নে জিনিসটা তিনি বলে যে আমার তখনও স্পষ্ট মনে আছে, তো খুব বেশি বয়সের কথাও না, তখন 13-14 বছর বয়স। আর এই সময় এই লোক আমার কাছে আসছে, চেহারাটা পুরোটা দাদার মতো দেখতে। আমি তো আমার দাদাকে কখনো দেখি নাই, তা আমি খুব নর্মালি নিই। তো ঘুম থেকে ওঠার পরে সবাই খুব চিৎকার চাচিম করছে, ছাদে যাবে কেন? তখনও তার স্বপ্নের কথাটা প্রচণ্ডভাবে স্ট্রাইক করে নাই। তো সবাই ছাদে যায়, ছাদে যেয়ে আসলেই সবাই ওই বাসার কেয়ারটেকার সবাই মিলে ট্যাঙ্কের ভিতর থেকে একটা মরা বিড়াল বের করে, সাদা মরা বিড়াল। এই কথাটাই তাকে স্বপ্নে বলা হয়েছিল যে তোমাদের বাসার ছাদে মরা বিড়াল আছে, তুমি উজু করো না বাসায়, মসজিদে উজু করবা, মসজিদে পারলে গোসল করো, পানিটা নাপাক হয়ে আছে। তো সেদিনই সকালবেলা সলভ হয়ে গেল জিনিসটা। এবং তার যখন স্বপ্নের কথাটা মনে হলো তখন সে অল্প বয়সের বাচ্চা, তো বাবা মাকে জানিয়ে দেয়, বাবা আমি স্বপ্নে এই জিনিসটা দেখেছি। বাবা মা তখন জিনিসটাকে আসলে গুরুত্ব দেয় না, কারণ তখন তার কাছে মনে হচ্ছিল ছোট বাচ্চা মানুষ, হয়তো বানিয়ে টানি কিছু একটা বলছে, যেটা দেখছে সেটাই সে বানিয়ে বলছে। তো আবির ভাইয়ের কথা হচ্ছে যে আমি তো বানিয়ে কিছু বলি নাই, আমি যেটা দেখেছি সেটাই বলেছি।
তখন তার সাথে আস্তে আস্তে ইনসিডেন্ট ঘটা শুরু করে। তার বয়স যখন 15 বছর, তখন তিনি রাত্রেবেলা ঘুমিয়েছিলেন। এরকমভাবে ঠিক একইভাবে তার দরজা নক করলো, দরজা তিনি খুললেন। আর দরজাটা খোলার ওই পাশটায় তার কাছে মনে হচ্ছিল যে খোলা মাঠ, ধুধু প্রান্তর, সামনে সূর্যের তপ্ত আলো। দরজাটা খোলার সাথে সাথে তার কাছে মনে হলো যে তিনি বাইরে দরজাটা খুলেছেন। দরজা খুলে করিডোর দেখার কথা, কিন্তু আসলে তিনি করিডোর দেখছিলেন না। সেই ভদ্রলোক, সেই বুড়ো লোকটা তাকে সালাম দিল। সালামের উত্তর বাচ্চা ছেলে তো নিল না, বলল যে বলেন আপনি আবার কেন এসছেন? বলে যে তুমি আজকে তোমার মনটা শক্ত রেখো, এবং মনটা শক্ত রেখে চলাফেরা করো, আল্লাহকে ডেকো, বেশি বেশি আল্লাহর আমল করো, তুমি কিন্তু পছতাবে না। এবং আমার কথা স্মরণ করো না, আল্লাহর কথা স্মরণ করো সারাদিন, আমাকে ভুলে থেকো সারাদিন। আমাকে মনে করলে তুমি সমস্যার জট পাকিয়ে ফেলবে, আমাকে মনে করো না। এটা তার স্পষ্ট মনে আছে। ঘুম থেকে ওঠার পর সকালে নিউজ আসলো তার আপন ছোট খালা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। যাত্রাবাড়ির রোড ক্রস করার সময় তার আপন ছোট খালা মারা যান। শুধুমাত্র ছোট খালা মারা যান না, সাথে সাথে তার ছোট খালাতো বোনটাও মারা যান। সেটা পেপারে নিউজ এসেছিল, এবং খুব বড় বড় পেপারে নিউজ এসেছিল না, আসেনি। এতটুকু এসেছিল যে বাসের চাপায় মা মেয়ে দুজন মারা গেছে, অনেক আগের ঘটনা। তো যখন এই ঘটনাটা তিনি জানতে পান, সাথে সাথেই, এবং তার খুব আদরের পছন্দের বোন ছিল, খালাতো বোন ছিল, বয়স বেশি ছিল না, মাত্র 8 বছরের মেয়ে ছিল, তার থেকে ছোট ছিল বয়সে, তো মাত্র 8 বছরের বয়স। তো খালার বোনের লাশ দেখে সে খুব ভয় পেয়ে যায়, এবং সারাটা দিন সে খালি ওই লোকটার কথা চিন্তা করতে থাকে যে এই লোকটা তো আমাকে স্বপ্নে বলে গেল যে আমার কথা বেশি ভেবো না। সেই থেকেই শুরু, এবং সেই থেকেই তাকে তার সামনে আসতো না, কিন্তু তার পেছন পেছন কিছু একটা বলে যেত, কোন একটা সলিউশন বলে যেত, কোন একটা কিছু চিন্তা করতে বলে যেত। যেমন তাকে বলতো যে তোমার পরীক্ষা আমি আসবো না, তোমার পরীক্ষা যখন শেষ হবে তখন আসবো। তো এরকম ভাবে আবির একদিন বলেছিল যে আমার পরীক্ষা আপনি হেল্প করে দিতে পারেন। তখন আর কোনো ধরনের শব্দ আসে নাই, কিচ্ছু আসে নাই, কারণ যিনি আসছিলেন তিনি আসলে সৎ কেউ আসছিলেন, নির্দোষ কেউ আসছিলেন, নিষ্পাপ কেউ আসছিলেন বারবার ওর কাছে, কিন্তু সেটা সে চাইতো না। একটা সময় তার আবিরের সারা শরীর ব্যথা করত, যখনই সে আসতো ব্যথা করত। যখন মুসা হারিয়ে যায়, যেদিন মুসা হারিয়ে যায় সেদিন রাতের বেলা তিনি স্বপ্ন দেখেছিলেন এরকম যে তার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু হারিয়ে যাবে, এবং সেই লোকটা এসে তাকে বলেছিল যে ঘনিষ্ঠ বন্ধু হারিয়ে যাবে, অনেক দিন থাকবে না। এই থাকাটাকে এবং এই না থাকাটাকে সে পজিটিভ হিসেবে নিবে, এবং এইটাই হবে তার প্রথম কেস, যেটাতে তিনি হয়তো সলভ করতে যাবেন, মুসার ব্যাপারটা তিনি সলভ করতে যাবেন। এর মাঝে বহুবারই তার কাছে ওই অবয়বটা আসছিল, এবং তিনি আসলে কিছু বলতেন না। তিনি শুরু তার চেহারাটা তার দাদার মতো দেখতে, তিনি কখনো কিছু বলতেন না, কিন্তু সে সবসময় বলতেন যে উনি আসছেন, সে আসছেন, ভদ্রলোকটা আসছেন। তো এরকমভাবেই তিনি সবসময় সম্বোধন করতেন। তো যাই হোক, তিনি আমাকে আবির ভাই বলেছেন যে তিনি আসলে তাকে কি নামে ডাকে বা তার নাম কি সেটা তিনি বলতে পারবেন না, তবে তার কাছে যিনি আসেন, এরকমভাবে তার কাছে যিনি আসেন তিনি এই ব্যাপারটাতে, মুসার ব্যাপারটাতে তাকে বেশ সাহায্য করবেন, এবং বলেছেন যে তুমি যদি সাকসেসফুল হও তাহলে তো তুমি বুঝতে পারবে তুমি এই জিনিসটা, আমি কি মিথ্যে বলছি না সত্য বলছি, বা তোমার সাথে আমি আছি। তুমি যখন তোমার প্রথম কেসটা সলভ করবে তখনই বুঝবে। এবং মুসার কেসের কথা তিনি আগের থেকেই বলে দিয়েছিলেন যে তোমার এই বন্ধু যে কোনো সময় গায়েব হয়ে যাবে। এবং তাই হলো, তার বন্ধুরা গায়েব হয়, এবং গায়েব হয় 2 জিনের মাধ্যমে, 2 মহিলা জিনের মাধ্যমে, এবং 2 মহিলা জিন একদমই তাদের বাসার পাশে থাকা মন্দির থেকেই আগত। এবং মুসা আসলে তাদের বাসা থেকে মন্দির একদমই কাছে, এবং সেই 2 জিন হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। তারা হিন্দু ধর্ম ফলো করে, তারা পূজা করে, মূর্তি পূজা করে, এবং তারা আসলে পছন্দ করে ফেলেছিল। এমনটা পর্যন্ত চলে এসেছিল যে এর মধ্যে 2 জনের মধ্যে একজন নাকি এতটাই পছন্দ করেছিল যে মুসা যেহেতু মুসলিম ছিল, তারা মুসলমান হবার জন্য আশা ব্যক্ত করেছিল, কিন্তু তাদের সাথে একজনের বেশ শত্রুতা ছিল। সেটার ব্যাপারে আমি একটু পরে বলছি। মুসা যখন প্রথমবার এখানে যখন আসে, মুসা যখন ব্যাক করে, মুসা বারবার একটা কথা বলছিল যে এরা আমার সাথে এতটাই লেগে গেছিল, এতটাই অ্যাটাচ হয়ে গেছিল যে আমি আসলে তাদের ছাড়া থাকতেও পারছিলাম না।
তাদেরকে আমার খুব আপন মনে হচ্ছিল। তো আবির ভাই বলেছে যে আসলে তারা বেশ ভালো করেই বশ করে ফেলেছিল, আবির ভাই কানে কানে কথা বলছিল, এবং ওই মুহূর্তে যখন আবির ভাই ফিল করছিল যে ওই বাসার মধ্যে হয়তো মনে হচ্ছিল যে কর্নার টু কর্নার এমনভাবে কেউ মুভ করছে, মনে হচ্ছে যে একটা সাপ, যদি অজগর সাপকে যদি দেয়ালের মধ্যে ছেড়ে দেওয়া হয় সে যেভাবে মুভ করবে হয়তো বা সেভাবে মুভ করছে, এরকম একটা খচাত খচাত শব্দ আসছিল মুভ করার, এবং সেটা খুব পরিষ্কার শুনতে পাচ্ছিল, এবং হিস হিস শব্দ আসছিল, মনে হচ্ছিল সাপের শব্দ, ফোনা তোলার শব্দ, এরকম কিছু একটা। আবির ভাই বলছে যে আমার সাথে যিনি ছিলেন তিনি বলছিলেন যে ওর সাথে বেশিক্ষণ কথা বলতে না, ওকে যত বেশি প্রেশার দেওয়া হবে ও তত বেশি ভুলে মিস ইনফরমেশন দিবে, যতটুকু ইনফরমেশন পেয়েছো ততটুকুই থাকো, তুমি একটু আর এই মুসাদের বাসার পাশে যে মন্দিরটা আছে সেই মন্দিরটার আশপাশে একটু ঘুরে দেখো, মন্দিরের ভেতরে প্রবেশ করো না, একদমই না। তো আবির ভাই আশপাশে, মন্দিরের আশপাশটায় বেশ কয়েকটা রাবার গাছ ছিল, কিছু কাঁঠাল গাছ ছিল, তো আবির ভাই সেগুলো খেয়াল করে, এবং মন্দিরের গেট দিয়ে যে কয়জন মানুষ যতবার ঢুকেছে সে ভালো মন্দিরের গেট দিয়ে উকি দিয়েছে মন্দিরের ভেতরে কি আছে। তো 3-4টা মণ্ডপ ছিল মন্দিরের ভেতরে। আমি একদম অতি আটমোস্ট রেসপেক্টের সহিত বলছি, যারা অন্য ধর্মাবলম্বীরা আছেন প্লিজ দয়া করে এটাকে নেগেটিভলি নেবেন না, অন্য ধর্মের জিন থাকতেই পারে, সেটা একদমই খুব সিম্পল একটা ইস্যু, এটাকে আপনারা কোনো কজ হিসেবে নেবেন না প্লিজ। তো আবির ভাই বললেন যে আমি বারবার দেখছিলাম মণ্ডপের সামনে আশেপাশে কেউ ঘুরছে কিনা, হঠাৎ করে তার নজর যখন মাগরিবের আজান চলে আসে, সে যখন চিন্তা করতে থাকে যে আমি এখন চলে যাব মসজিদে নামাজ পড়তে, ঠিক ওই সময় তার কাছে মনে হতে থাকে যে ওই সময় গেট দিয়ে এমন একজন বের হবে যাকে আসলে দেখতে হবে, তাদেরকে তাকিয়ে থাকতে হবে। অনেকক্ষণই অনেক মানুষই মন্দিরের গেট থেকে বেরিয়েছে, কিন্তু ওই সময় তার মনে হচ্ছিল যে না, এখন একটু দাঁড়াই, এখন হয়তো কেউ বের হবে, এরকম অনেকে ফিল করে না যে এখন কেউ ইম্পর্টেন্ট কেউ বের হচ্ছে। তো আবির ভাই সে জায়গায় থমকে দাঁড়ায় যে ইম্পর্টেন্ট কেউ বের হচ্ছে, এটা জানি আগে। নেক্সট পার্টে বলার আগে জাস্ট এতটুকু বলতে চাই যে তার ব্যাপারে, আবির ভাইয়ের ব্যাপারে তিনি সংক্ষেপে যতটুকু পারেছেন বলেছেন, তিনি আরও কিছু আমাদেরকে জানাবেন। এবং আবির ভাইয়ের এই মুভমেন্টগুলো, রাত বিরাতের মুভমেন্টগুলো তাদের বাসায় কেউ পছন্দ করে না, একদমই পছন্দ করে না। যাই হোক, সেই ব্যাপারে আমরা সামনে জানবো, যখন জানবো সাথে সাথে আপনাদের জানাবো। মুসার ঘটনার ফিনিশিংটা দিই। মুসা ভাইয়ের যে সাথে যে দুজন মহিলা জিন ছিল, তারা যখন বের হচ্ছিল মনে হচ্ছিল যে দুই মেরুর কেউ, কিন্তু 2জন মহিলা অবয়ব মন্দির থেকে বের হচ্ছিল, এবং তারা আবির ভাইকে স্পষ্ট দেখে আবির ভাইয়ের পেছনে গেট বরাবর হেলান দিয়ে দাঁড়িয়ে যায়। আবির ভাই কিছু না দেখে মসজিদের দিকে রওনা দেয়। মসজিদ একদমই পাশে, মন্দির থেকে 5 মিনিট লাগে হেঁটে যেতে মসজিদে। তো মসজিদে নামাজ পড়া শেষ করে মসজিদের ভেতর থেকে তিনি তার শরীরটা বন্ধ করে আবারও মন্দিরের সামনে আসে, এবং চিন্তা করে আমি এসা পর্যন্ত দাঁড়াবো, আমি দেখবো ওরা কি করে। তো তিনি দেখেন যে ওই যে 2জন মন্দিরের গেটের সামনে হেলান দিয়েছিল তারা ওই সময় গেটে নাই, এবং তারা 3টা মণ্ডপের মধ্যে মাঝখানের মণ্ডপ বরাবর একটু বড় সাইজের কেউ 2জন, সারা শরীর ভর্তি লোম দিয়ে ঢাকা, কিন্তু মাথাটা ঢাকা পুরা ওড়না টাইপের কিছু, সেই পাতলা ওড়নার মাঝে তার কাছে মনে হচ্ছিল যে লোমশ দুটো শরীর মন্দিরের সামনে বসে আছে, এবং 2জন এমনভাবে ঝগড়া করছে যে 2টা কুকুর যেভাবে ঝগড়া করে ঠিক সেরকম ভাবে। এখন আবির ভাই মন্দিরে ঢুকতে পারছিলেন না, হঠাৎ করেই পেছন থেকে কেউ শব্দ করে বলল, আস্তে করে বলল যে তুমি মন্দিরের ভেতরে ঢোকো। তো ইস্তেগফার করতে করতে সে মন্দিরের ভেতরে ঢোকার পরে একটা পর্যায়ে সে মন্দিরটা ঠিক একদম যে মণ্ডপটার সামনে যে 2জনকে দেখেছিল সেই মণ্ডপ বরাবর যায়। ওই মুহূর্তে তারা ওই জায়গায় ছিল না, আবির ভাই যাওয়ার পরপরই তারা ওই জায়গা থেকে মুভ করে চলে যায়। সাথে সাথেই যখন তিনি ওই জায়গাটায় উপস্থিত, ওই জায়গায় দেখেন যে অনেকগুলো লোম পড়ে আছে, আর কিচ্ছু না। তো ওখানে মন্দিরের পুরোহিতের সাথে সে দেখা করে, আবির ভাই দেখা করে বলে যে আপনি কি এখানে কিছু ফিল করতে পারেন, কোনো টেম্পারেচার ফিল করতে পারছেন? এখন তো অনেক গরমের সময়, কিন্তু আমি অত ঠান্ডা ফিল করছি কেন? এটা জাস্ট কিউরিসিটি বেসিসে জিজ্ঞেস করলাম মন্দিরের পুরোহিতকে। মন্দিরের পুরোহিত আর কোনো কথা বললো না, তার দিকে জাস্ট একটু ডিফারেন্ট আঙ্গিকে তাকিয়ে সে পুরোহিত এখান থেকে চলে যায়। তো উনি মন্দির থেকে বের হয়, দেখে যে ওদের বাসা থেকে, মুসার বাসা থেকে, ওখান থেকে মন্দির থেকে মুসার বাসা দেখা যায় একদম পরিষ্কার। বাইরে থেকে নিচ থেকে বেয়ে 2জন, ওই যে 2জন লোমশ, মাথাটা ঢাকা,
কোন একটা কাপড় দিয়ে ঢাকা। তারা বেয়ে বেয়ে উপরে উঠছে, অনেকটা মাকড়সার মতো বেয়ে বেয়ে উপরে উঠছে ফ্ল্যাটের উপরের দিকে, মানে বিল্ডিংটা বেয়ে বেয়ে উঠছে। তো ওদের বাসাটার পুরাটা রং করা ছিল না, তো পুরো বাসাটা প্লাস্টার করা ছিল। তো কিছু কিছু জায়গায় ইটও আছে, সে জায়গায় প্লাস্টার সম্পূর্ণ হয় নাই। তো উনি পরিষ্কার দেখতে পাচ্ছিল যে ওই পাশটায় কেউ উপরে উঠছে। তো আবির ভাই সাথে সাথে মুসাদের ভাইদের বাসায় যায়, বাসায় যে বলে যে আমি কিছুক্ষণ থেকে চলে যাব। তো ওই সময় মুসা ভাই নাকি কেমন একটা কথাবার্তা বলছিল যে তোমরা কোথায়, তোমরা আসছো না কেন, তোমরা আসো, আমি অপেক্ষা করছি, এই ধরনের কথাবার্তা বলছিল। কিন্তু কথাবার্তাগুলো পরিষ্কার ছিল না, মনে হচ্ছে যে হয়তো মাথায় কোনো সমস্যা আছে, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। অথবা কোনো মানুষ যখন কথা বলতে পারে না, কথা বলতে চায়, ঠিক সেরকম একটা ওইরকম একটা ভয়েস টোন আসছিল মুসা ভাইয়ের মুখ থেকে। আবির ভাই বলে, তুই কি অবস্থা, কেমন আছিস, সেই বলে মুসা ভাইয়ের মাথায় হাত দিয়ে দেয়। হাত দিয়ে সাথে সাথেই মুসা ভাইকে বন্ধ করে ফেলে, এবং সাথে সাথেই আবির ভাই বলে যে আমি সাথে সাথেই অ্যাটেম্প্ট নিলাম পুরো বাড়িটা বন্ধ করার জন্য, কারণ বাড়িটা বন্ধ করার ওই মুহূর্তে বন্ধ ছিল না, কেন জানি ছিল না, সেটা আবির ভাই আমাকে বললেন না, কিন্তু সে আগে একবার বাসা বন্ধ করেছিল। সাথে সাথে বাসাটা বন্ধ করার সাথে সাথেই বোঝা যাচ্ছিল যে বাড়ির চারিপাশে কেউ একজন এখন ঘুরপাক খাচ্ছে। এখন আর কেউ বুঝাই যাচ্ছে যে ঘুরপাক খাচ্ছে, এটা শুধুমাত্র আবির ভাই একাই বুঝতে পারছিল, আর কেউ বুঝতে পারছিল না। মনে হচ্ছিল যে বাড়ির চারিপাশে টর্নেডো হচ্ছে, মনে হচ্ছে বিল্ডিংটা এখনই ঘোরা শুরু করবে। আবির ভাই বললো যে আমি এখন বের হলে এরা আবার ডিস্টার্ব করতে থাকবে, বেরোতে হবে। তো আবির ভাই বাসা থেকে বের হয়ে গেলেন, এবং বের হয়েই হাঁটতে বাসায় যাবেন। বাসায় যাওয়ার পথে তিনি চিন্তা করছিলেন যে তাহলে এটাকে সলভ করা যায় কিভাবে। তো এখান থেকে বলছে যে এরা যে দুজন এখানে এসছে, এরা দুজনই চায় আসলে মুসাকে নিয়ে যেতে এখান থেকে। তারা যেহেতু অ্যাটেম্প নিয়েছিল একবার নিয়ে যাওয়ার, তারা আর একবার অ্যাটেম্প নিতে পারে, তবে তুমি এবার অ্যাটেম্পটা নেওয়ার আগেই তুমি অ্যাটেম্প নিয়ে ফেলো। কোন একটা জায়গায় ওরা বেশ বড় সড়োভাবে ওকে আটকে রাখার জন্য কিছু একটা করেছে, যেটা একটা ছোট্ট জর্দার কৌটার মধ্যে কিছু রাখা, সেটা একটা পানির নিচে আছে, এবং এটা তার বাসার থেকে 35 মাইল দূরে একটা পুকুরের মাঝখানে ফেলে রাখা আছে। সেটার এক ডুব দিয়ে নিয়ে আসতে হবে, বের করতে হবে। এটা সাধারণভাবে কোনো জিনদের খেলা না, এটা একজন মানুষকে করতে হবে। আবির ভাইকে বলা হলো যে তুমি ওর পরিবার কাউকে কিছু জানাতে পারবে না, এবং ওর পরিবার যদি জানে এটা এভাবেই জানবে যেটা আল্লাহর তরফ থেকে হয়েছে, ঠিক হয়ে গেছে মুসা একদম নর্মাল হয়ে গেছে। এটা তুমি ওদেরকে বলবে না যে তুমি অমুক পুকুরে গেছো বা কিছু একটা, একদমই জানাবে না। তুমি তোমার মিরাকেল দেখো, এবং আল্লাহ তাআলা কিভাবে জিনিসটাকে সেভ করে দেন ইনশাল্লাহ সেটা দেখো। এটা বলার পর সাথে সাথেই মুসাকে ওই আবির ভাইকে বললো যে তুমি অমুক এলাকায় যেতে হবে, এবং তুমি তোমার বাসায় ব্যাপারে কাউকে কিছু বলতে পারবে না, এটা তুমিই জানো। আর তুমিই জানো মানে তুমি, এটা ছাড়া কেউ জানবে না, মুসাও জানবে না, এবং কখনোই জানবে না। তুমি যদি কখনো জানিয়ে দাও মুসাকে, তাহলে তুমি আর পরবর্তীতে কোনো কাজ আমার কাছ থেকে এই ধরনের এইভাবে আমি তোমাকে কিছু বলতে পারবো না, বা আমার বলার মতো কোনো এখতিয়ার থাকবে না। তা আবির ভাই কিছু বললেন না, কারণ নর্মালি তিনি ওই অবয়বটার কথার উত্তর তেমন একটা দেন না, খালি শুনেন। তো যেহেতু মুসা রিলেটেড কেস, এবং জিনিসটা যেহেতু একটা সলভের ওয়ে আসলো যে এরা তো আসলে কোনো চালান দেওয়া জিন না, এরা দুজন হচ্ছে এদেরকে পছন্দ করা জিন। চালান দেওয়া জিনের হিসাব আলাদা, চালান দেওয়া জিনকে আসলে উনি রাখতেই চান না, মেরেই ফেলতে চান। আর সত্য কথা বলতে যে এই ধরনের কথাবার্তাও তিনি বলেননি, যেহেতু আবির ভাই আমাকে যতটুকু হিন্দি ততটুকুই বুঝতে পারলাম। পরে একটা কবরস্থানের পাশে একটা পুকুর ছিল 35 মাইল দূরে, সেই কবরস্থানের পাশে সেই পুকুরটা আসলে খুব বেশি বড় পুকুর না, এটা ছোট্ট পুকুরও বলা যায় না, এটা পানি হয়তো মাটি কেটে পানি মানে কোনো মতে পানি জমিয়ে গেছে, এটা খুব বেশি বড় না, এটা একদমই ছোট, হাঁটা যাবে এটার মাঝখান দিয়ে। কিন্তু যখন আবির ভাই সেইটার মাঝখানে ঢুকলো, তার কাছে মনে হচ্ছে কোমর সমান পানি, কিন্তু যখন মাঝখানে তিনি যান তিনি আর ঠাউর পেলেন না। আর আবির ভাই খুব বেশি লম্বা মানুষও না, কিন্তু তিনি ওই জায়গায় গেলে দাঁড়াতে পারতেন, ঠাই পেতেন, কিন্তু পাচ্ছিলেন না। তিনি যখন নিচে ডুব দিলেন, তিনি আসলে বুঝতে পারছিলেন না কোন পাশে সেই কৌটাটা রাখা আছে। কিন্তু যখনই তিনি ডুব দিলেন, তার কাছে মনে হলো তাকে কেউ মাটির নিচে নিয়ে যাচ্ছে টান দিয়ে, মনে হচ্ছিল তাকে হ্যাচকা টান দিচ্ছে। ওই মুহূর্তে সেই কৌটাটাই পাহারা দেওয়ার জন্য হয়তো বা অনেকজন জিন দাঁড়িয়েছিল। তার কাছে মনে হচ্ছিল পানির নিচ থেকে অসম্ভব চিৎকার আসছে, কেউ চিৎকার করছে। সেই চিৎকারটা মনে হচ্ছে যে একসাথে 4-5টা মুখ জোড়া দেওয়া চিৎকার আসছে। আবির ভাই এক ডুবে নিয়ে আসার অ্যাটেম্প নিলেন, কিন্তু
নিয়ে আসতে পারেননি। তখন উনি বললেন যে না, তুমি আরেকটা ডুব দাও, দেখো ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে ডুব দাও, হয়ে যাবে, কিন্তু এই ডুবে তুমি মিস করতে পারবে না। তো তিনি একটা বুদ্ধি আটলেন যে আমি আগে ফিল করি, যেহেতু পানিটা বেশি না, আমি আশেপাশে আগে ফিল করি না যে আমার পায়ের সাথে কিছু আটকায় কিনা। কিন্তু ওই যিনি ছিলেন তিনি বলছিলেন যে না, তোমাকে ঠিক ওই জায়গাটায় দিতে হবে, ওই জায়গায় তুমি পা দিয়ে আসলে ঠাঁই পাবে না। ঠিক ওই জায়গায় ঠাঁই পেল না এবং আবির ভাইকে এক ডুবে নিয়ে আসা হলো। আবির এক ডুবে নিচে যেতে হলো এবং কিছুক্ষণ কাদা মাটি সরানোর সাথে সাথেই তিনি একটা ছোট্ট টিনের কৌটা পেয়ে গেলেন, জর্দার কৌটা। তিনি উপরে উঠে আসলেন, উপরে উঠে এসে জর্দার কৌটাটা সরানোর আগেই বললেন, কি ব্যাপার, আমি যে পানির নিচে ডুব দিলাম, এত কিছু নিয়ে আসলাম, আমি তো সাঁতারই পারি না। তো তার কাছে মনে হচ্ছিল যে সামথিং মিরাকল ইজ হ্যাপেনিং, কারণ সে তো সাঁতার জানে না, আবির সাহেব তো সাঁতার জানে না, তাহলে কিভাবে পানির নিচে ডুব দিল। তো সেই কৌটাটা খুলে একটা কাগজ পায় এবং দুটো তাবিজ পায়। দুটো তাবিজই তাকে ধ্বংস করতে হলো। ধ্বংস করে আসলে হাতুড়ি দিয়ে পেটে দুটো তাবিজই ছিল, তামার তাবিজ, সেগুলোকে চ্যাপটা করে আগুনে পুড়িয়ে ফেলার। আগুনে পোড়ানোর সাথে সাথে মনে হচ্ছিল আগুন আরো একটু বেশি ধূপ করে জ্বলে উঠলো। মনে হচ্ছিল যে অনেক সময় আগুনের মধ্যে আপনারা যদি কেরোসিন দেন সেটা একটু ধূপ করে জ্বলে ওঠে, সেরকম মনে হলো যে তাবিজটা দেওয়ার সাথে সাথে সেটা আর একটু বেশি পাওয়ারফুল হয়ে গেল। তো ওইটা দেওয়ার সাথে সাথে কেমন একটা চিৎকারের মতো শব্দ আসলো, আর কিছু শোনা গেল না। এবং আবির ভাই বারবার চিন্তা করতে লাগলো যে আমি তো সাঁতারই পারি না, কিভাবে ডুব দিলাম। মানে একটা ডুব দেওয়ার পর, খুব বেশি বয়স না তো, জিনিসটা বারবার মাথায় স্ট্রাইক করছিল। বাসায় আসে, সেদিন ঘুমায়। 3-4 দিন পরে মুসা ভাইদের বাসায় যায়। সে বাসায় যাওয়ার পর দেখে মুসা ভাই ডাইনিং টেবিলে বসে খাচ্ছে, যে লোক রুম থেকে বেরোচ্ছিল না। বলে, কি খবর মুসা, কেমন আছিস? বলে যে হ্যাঁ ভালো, কি অবস্থা, তুই কেমন আছিস? এমন একটা ভাব যে মুসা লাস্ট 4 বছর যে তার সাথে এত কিছু ঘটে গেছে, তার এগুলা কিচ্ছু মনে নাই। এমন একটা অবস্থা যে সেই গতকালকে মুসা ভাইয়ের সাথে দেখা হলো, আড্ডা দিয়ে আজকে এসছে, আজকে বলে কি খবর দোস্ত। এবং মুসা ভাই কিছু জানেও না, আবির ভাই কিছু বলেও নাই। আবির ভাই জিজ্ঞেস করছে, আন্টি কি অবস্থা, মুসা আজকে এত ফ্রেশ লাগছে? বলে যে ও তো গতকালকে থেকে প্রচন্ড ফ্রেশ, একদমই খুব নর্মাল আচরণ করছে, একটু বমি করেছে কয়েকবার, বমির সাথে রক্ত গেছে, কিন্তু আমি জানি না সেটা কিসের বমি, আমি ডাক্তারও দেখেছিলাম, তো ওরা তেমন কিছু বলে নাই, বলছে যে সব কিছু নর্মাল। এর মধ্যে টেস্টও করেছে, টেস্টের রিপোর্টও নর্মাল এসছে। তো তখন আবির ভাই বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো কথাবার্তা বলে সেদিন চলে আসে। তো আবির ভাই আমাকে বেশি কিছু বলতে পারেনি, লাইনটা পট করে কেটে গেল আমার সাথে, মানে কথা বলা অবস্থায় লাইনটা কেটে গেল। এরপরে আমি আর তাকে খুঁজে পেলাম না, তার নাম, মোবাইল ফোন বন্ধ, সবকিছু বন্ধ, আমি আর পেলামই না তাকে। হয়তো সে কন্ট্যাক্ট করবে আমার সাথে আবারও। তবে এতটুকু বুঝতে পারলাম যে লাইনটা কাটাটা খুব একটা সাধারণ কাটা না, এটা একটা অসাধারণ জিনিস। অনেকে আমাকে বলছেন, আরে ভাই আপনি শরীর বন্ধ করে নিন এই ঘটনা শোনার সময়। তো আমিও চেষ্টা করবো শরীর বন্ধ করে নেওয়ার, যদি কোনো বিপদ ঘটে। আমি জানি না বিপদ ঘটবে কিনা, তবে আমি তো জাহিদ ভাইয়ের সাথে কথা বললাম, আমি জাহিদ ভাইকে জিজ্ঞেস করলাম, জাহিদ ভাই এরকমভাবে কি কেউ হারানো সম্ভব? জাহিদ বলে যে ওনাদের মুভমেন্ট এত সুপারসনিক, এত পাওয়ারফুল, এটা যখন মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব জোরে পাওয়ারফুলি মুভ করে, তো কোনো কিছু মনে রাখা খুব ইম্পসিবল, এত ফাস্ট মুভ করে। যেমনটা আমির সাহেবের কথা তিনি বলেছেন যে আমির সাহেব মাঝে মধ্যে সৌদি আরব থেকে যখন ফেরেন তখন 9 মিনিটে ফেরেন, এবং এত জোরে ফেরেন যে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, তখন এসে বাড়ি খায় অথবা পড়ে যায়, টায়ার্ড হয়ে যায়। তো এইখানেও জিনিসটা এরকম যে এত মুভমেন্ট যদি হয়ে থাকে, বা হতেও পারে, অসম্ভব কিছু না, মায়া না সব কিছু, যদি মুভমেন্ট হয়ে থাকে তাহলে মনে রাখাটা অসম্ভব। মানে মনে রাখা সাথে সাথে মনে রাখা যাবে এরকম না, মনে রাখাটা অসম্ভব। টায়ার্ড থাকবে, মনে রাখা সম্ভব না। আর এটা একদম পসিবল যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদেরকে নিয়ে যেতে পারে। তো আবির ভাইয়ের কাছ থেকে আমি আরো কিছু শুনবো, এবং আবির ভাইয়ের ব্যাপারে আমি বললাম না যে আমাদের লাইন কেটে যাচ্ছিল, পারছিলাম না বারবার। এবং মুসার ক্ষেত্রে, মুসা ভাইয়ের ঘটনাটা তো আমি আসলে ফিনিশিং দিতে পারিনি, পারছিলাম না, লাইন কেটে গেছিল। তার সাথে কন্ট্যাক্ট করেছিলাম, পারছিলাম না, লাইন কেটে যাচ্ছিল। যখনই আমি তার সাথে লাইন কেটে যাচ্ছিল, সাথে সাথে আমার লাইন রিস্টোর হয়ে যাচ্ছিল। তো এই জিনিসটা আমি ফেস করেছি, এটা আমার নিজের সাথে ফেস করা। তার সাথে হয়তো তার সাথে আমি কোনো ঘটনা কালেক্ট করবো, ইনশাল্লাহ তিনি আর কিছু দিবেন ঘটনা, এবং বলেছেন যে ঘটনা দিবেন। তার কাছে বেশ কিছু ঘটনা আছে, খুব বেশি বয়সের থেকে কাজ করেন না, তো বেশ ভয় বলিস সব কাজ করেন না তিনি, যখন তার মন চায় তখন সেটা করেন। আর যিনি তার কাছে আসেন তিনিও সবসময় যে আসেন জিনিসটা তা না, তবে যখন তিনি আসেন তখন কোনো না কোনো নিউজ থাকেই। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে
তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।